সামান্য মুক্লপৃষ্ঠায় লিখে রাখা শব্দ অন্ত সহলব্ধি দামামা তুলে দিল। উপেক্ষা করা সম্ভবপর হল না। দুর্বল হাতে কাগজটা ভাঁজ করে টেবিলের বইয়ের তাকের মাঝে ঢুকিয়ে রাখল ইভা। অত পর লাজ ছাপিয়ে কপালের সীমান্ত পর্যন্ত ওড়না টেনে চুপচাপ নিচে নেমে গেল। সিঁড়ির মাঝামাঝি আসতেই ইউসুফ সমাদরে ডাক দিল তাকে, ইভা, এদিক আয়। ইভার অস্বস্তি উপশম হল। শ্বেতসরজতুল্য পবিত্র মুখখানি নত করে এগিয়ে গেল সে। কোথায় বসবে বোঝার আগেই ইউসুফ হাত টেনে নিজের পাশে বসিয়ে দিল। ভাইয়ের কর্মকাণ্ডের কারণটা গুনে গুনে সেকেন্ডখানেক পরেই ধরতে পারল ইভা। সে যেখানে বসেছে তার ঠিক মুখোমুখি সোফাটায় বসে অধৈর্য অস্থির লোকটা বসা। না তাকিয়েও বোঝা গেল সমস্ত অভিনিবেশ তার উপরই ঘোরাফেরা করছে। আপাদমস্তক সর্বাঙ্গে। ইভার গলা শুকিয়ে এলো। পারিবারিক আলাপে মন বসল না। বারে বারে ঢোক গিলে অন্যদিকে চেয়ে রইল সে। মনে মনে সহস্রাধিকবার ইউসুফকে শাসাতে ভুলল না এক মুহূর্তের জন্য। খাবার টেবিলে জুড়ে তেজি রোদের ছটা আসছে। দুপুরে গ্রীষ্ম অথচ সন্ধ্যা নামতেই মোটা কাপড় ছাড়া বেরোনো যায় না। ইউসুফ সরফরাজের মাঝের চেয়ারটায় বসেছে ইভা। কোলে বাহাদুর। বিভাও এসেছে টেবিলে, সরফরাজের অপর পাশে যেয়ে বসেছে। তার ম্রিয়মাণ মুখমণ্ডলে একটা ছদ্মবেশী ক্ষীণ হাসি শোভা পাচ্ছে। সায়নের পরনে কালো হাফহাতা টি শার্ট। উপরে একটা ফুলহাতা সাদা শার্ট ছিল, গরম লাগায় সেটা খুলে রেখেছে। হাফহাতা টি শার্ট গায়ের সাথে সেটে আছে। বাহাতের কনুইয়ের কাছে কাচরোকা ক্ষতটা ভরে গেলেও গাঢ় দাগের চিহ্ন রয়ে গেছে। ফর্সা হাতে মাসকয়েক পুরনো ক্ষতটা এখনো স্পষ্ট। সরফরাজ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, তোমার হাত কেটেছিল কি করে সায়ন? এভাবে। তার কণ্ঠে বিহ্বলতা ঝরে পড়ছে। উপস্থিত সবার চোখ যেয়ে আটকাল সায়নের হাতে। ইভা থতমত খেয়ে চোখ তুলল। সেই দুর্ধর্ষ প্রণয়প্রতুষ্যের শৈতিচারণ হতেই নিমিলিত হয়ে গেল সে। সায়ন ক্ষতটায় চোখ বুলাল একবার। সেই আঘাত, তার আঘাতে ইভার চোখ দিয়ে গড়িয়ে পড়া জল, ভাইয়ের হাত থেকে বাঁচানোর জন্য ঘণ্টা দেড়েক ঘরে আটকে রাখা আধপাগল ভীতু মেয়েটার কাণ্ড সবটাই মনে পড়ল। ভীতু মেয়েটা এখনো ভয় পাচ্ছে। ছমছমে ভয়ার্ত চোখে তার দিকে চেয়ে আছে। সায়ন একনজর চোখে চোখ রাখল। মনোহারিণী মুখটা কি ভীতু দেখাচ্ছে। সে তাকাতে আরো চুপসে গেল। সায়ন চোখ সরিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, বাইক অ্যাক্সিডেন্ট ভাইয়া। ভয়াবহ দুর্ঘটনা। ভোরবেলা হয়েছিল। এই তো কদিন আগেই। শখের বসে মাঝে মধ্যে চালাইত। সরফরাজ আফসোস করল। ইভা ততক্ষণে মুখনোত করেছে। কি অবলীলায় বানিয়ে বলে দিল লোকটা। হা 51। বিভার অস্বাভাবিক মৌনতা বেশ ভাবাচ্ছে তন্দ্রাকে। চিন্তা হচ্ছে খুব। মেয়েটার ঘরে গেলেই দেখে হয় ঘুমিয়ে আছে নয়তো শুয়ে শুয়ে চোখ মেলে রেখেছে। সে গেলে আগে কত কথা বলতো, বাচ্চাটাকে নিয়ে তার কত ভাবনা। সপ্তাহখানেক ধরে ঘর থেকে বেরি হয় না তেমন। সে নিজ থেকে গেলে, ভালো আছো ভাবি? শরীর ভালো? জিজ্ঞেস করেই চুপ হয়ে যায়। তাছাড়া আরও কিছু সে লক্ষ্য করেছে। ভাবনাটা সেখানেই প্রখর রূপ ধারণ করছে। সরফরাজ পাঞ্জাবি খুলে রেখে বাথরুমে গেছে। বাইরে সন্ধ্যা গড়িয়েছে। অন্ধকার তমসাচ্ছন্ন সন্ধ্যা। কিন্তু বাইরে অন্ধকার নেই। বাড়িতে মরিচবাতির সোনালি আলো জ্বালিয়ে দেয়া হয়েছে। তন্দ্রা আচ্ছন্ন হয়ে ভাবতে ভাবতে পাঞ্জাবি ভাঁজ করছে।
মুখ ধুয়ে বেরিয়ে এলো সরফরাজ। তন্দ্রা তোয়ালে এগিয়ে দিয়ে বিছানায় বসল। মুখ ধুতে গিয়ে গলা, কাঁধ ভিজিয়ে ফেলেছে সরফরাজ। গমরঙা ত্বকের পানির ছিটেফোঁটা মুছে নিচ্ছিল সে। তন্দ্রা হঠাৎই বলল, ইভার বিয়ে তো দিয়ে দিচ্ছেন, বিভা ইউসুফের কথা ভেবেছেন? সরফরাজ একবার তাকাল। তন্দ্রা ওরের অপেক্ষায় তার দিকেই চেয়ে আছে। মুখ ফিরিয়ে গা মুছতে মুছতে ওর দিল। ওদের বিয়ে ওদের সময় মতো হবে। তাছাড়া ইভার বিয়ে তো তাড়াতাড়ি হচ্ছে। ওকে আমি কখনোই এই ছোট বয়সে বিয়ে দিতাম না। নেহাতটি সায়ন অন্যরকম বলে। আর বিভার বিয়ে আরও পরে দিব। বাড়ি খালি হয়ে যাবে আমার। বাকি ইউসুফ, ও তো ছেলে মানুষ। ওকে তো আর ধরে বেঁধে বিয়ে দিবে না চাচা চাচি। যখন ওর মন চাবে তখন করবে। বলে তোয়ালে রেখে তন্দ্রা মাথায় বারদুয়েক চাপড় মারল সরফরাজ। নরম হেসে বলল, বুঝেছ? তন্দ্রা আমতা আমতা করল। ইতস্ততভাবে বলল, আমি আলাদা আলাদা বলিনি। আপনি বড় মানুষ। আপনি কি কিছুই লক্ষ্য করেননি? সরফরাজ ভ্রু কুঁচকাল। কয়েক সেকেন্ড বিমূর্ত চেয়ে থেকে হো হো করে হেসে ফেলল। হাসতে হাসতেই বলল, কি সব বলছ তনু? তুমিও না। কি যে বলো? তন্দ্রা অসহায়ের মতো চেয়ে রইল। চোখ দুটোতে রাজ্যসম চিন্তা। অলিন্দ ফাঁকা। আলোয় ভেসেছে। বাতি এখনো নিভানো হয়নি। বহুদূর থেকেও বনিয়াদি বাড়ির আড়ম্বরে ঘেরা আলোকসজ্জা চোখে বিঁধতে বাধ্য। ইউসুফ বুকে দুহাত ভাঁজ করে বারান্দায় দাঁড়িয়ে আছে। দিকবিদিক ছেড়ে তারাহীন নীলিমায় আবদ্ধ হয়ে আছে তার পুরুষ চোখ। হরিদ্রা ভালোর মোলায়েম দীপ্তছায়া তার উজ্জ্বলবর্ণ মুখে শোভা পাচ্ছে। দীর্ঘদেহী মানুষটার লম্বা প্রতিবিম্ব পড়েছে পিছে। ঘড়ির কাঁটা নিশুক্তিচ্ছন্ন হবার কাঁটায় ঘূর্ণায়মান, কিন্তু অক্ষিপাতায় ব্যাকুলতা থাকলে স্বাধিকার। বিভা তেমন একটা ঘর ছেড়ে বেরোয় না। বাইরে ঘোরাফেরা অতিমাত্রায় কমে গিয়েছে। আকাশ দেখা হয় না। মন খারাপও হয় না। কান্নাও পায় না। শূন্য শূন্য লাগে কেবল। জানলার পাল্লা খুলে দিল বিভা। জানলার শিক থেকে এক হাত দূরেই মরিচবাতি জ্বলছে। বোনটার বিয়ে। শেষ 2 বছর আগে সরফরাজ ভাইয়ের বিয়েতে এভাবে সাজানো হয়েছিল। তখন কি আগ্রহ ছিল তার! ভাইয়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলো লাগানো, বাড়ি সাজানো দেখত। বিভা হাত বাড়িয়ে একটু ছুঁয়ে দিল। বাইরে থেকে বাড়িটা দেখা হয়নি। দেখার জন্য দরজা খুলে বের হল। দরজার ছিটকিনি খোলার খুটখাট শব্দটা ইউসুফের কানে এলো সহজেই। বিভার ঘরটা ইভার ঘরের পাশেই। এই বারান্দার দিকে 3টা ঘর। কোণারটা সরফরাজের, মাঝেরটা ইভার, তারপরেরটা বিভার। শরীর না ঘুরিয়ে কেবল ঘাড়টা ঘোরাল ইউসুফ। কয়েক মুহূর্ত নীরবতা। অতঃপর বিদীর্ণ হিয়া ঝলসে গেল। ইউসুফের শিরদাঁড়া বেয়ে প্রবল গতিতে বিদ্যুৎ খেলে গেল যেন। চোখ নামিয়ে ধীরগতিতে পা থেকে মাথা পর্যন্ত দেখে শুকনো ঢোক গিলল সে। পা পর্যন্ত গোল সুতির জামা, কোমর ছাপানো লম্বা চুলের গাঢ় শ্যামবর্ণের মেয়েটা। নারী সৌন্দর্য এক আশ্চর্য জিনিস। সামান্য বর্ণনায় তা সীমাবদ্ধ করা বিস্ময়কর। শ্যামবর্ণ নিয়ে কত তুচ্ছাতি তুচ্ছ। তবে এই শ্যামরঙে সে কি করে এত মশগুল হল? হাজার শুভ্রেও যা কাটানো অসম্ভবতুল্য। বিভা ইউসুফের সামনে আসে না। হঠাৎ সাক্ষাৎ হয়ে যাওয়ায় কেমন অপ্রস্তুত হল। তাড়াতাড়ি চোখ নামিয়ে দুপা পিছিয়ে দরজা আটকে দিতে চাইল। হল না। হাত থেমে গেল সামান্য প্রশ্নে।
এদিক এসো, ঘরে কি করো সারাদিন? বিভা তাকালো, ঠোঁট কামড়ে ধরল। দেখা হওয়াটা উচিত হয়নি, একদম উচিত হয়নি। তবু ইউসুফ ডেকেছে বলে আর পিছালো না সে। এদিক ওদিক দেখে বেরিয়ে এলো। পায়ে জুতো নেই, পাতায় ঠান্ডা লাগছে। ইউসুফের থেকে কয়েকবার দূরত্ব বজায় রেখে দাঁড়ালো সে। বিভার মলিন মুখে তাকানো দায়। শ্যামবর্ণের মেয়েদের ঠোঁট সাধারণত গোলাপি হয় না। বিভার ঠোঁট কালো, শীতে রুক্ষ হয়ে আছে। ইউসুফ অন্যদিকে চোখ ফিরায়। রুক্ষ কালো ঠোঁটেও কি সর্বগ্রাসা মদ্যপনেশা। বিভা রেলিংয়ে হাত রেখে নিচের দিকে ঝুঁকে বলল, বেশ সুন্দর সাজিয়েছেন তো। তার প্রাণহীন কণ্ঠে সামান্য হাসি ধরা দিয়েছে তখন। ইউসুফ মুখ ফিরিয়ে বিভার দিকে তাকায়। তার কষ্ট হয়। আস্তে করে বলে, তুমি এমন চুপচাপ থেকো না। কেন? ওপাশ থেকে ওর এলো না। দারোয়ান চাচা ঝিমাচ্ছে, এখান থেকে দেখা যায়। গাছের পাতাও নড়ছে না। অনেকক্ষণ পর ইউসুফ বলল, ভালোবাসি তো। তুমি সবসময় শুনতে চাইতে না? এই বলছি, ভালোবাসি, কিন্তু পাওয়ার সাহস নেই। এই অধমকে তুমি ক্ষমা করো বিভা। ভালোবাসা পেতে গিয়ে তোমার জীবনটা নরক বানাতে চাই না। আমার জন্য হলেও এমন চুপ করে থেকো না বিভা। বিভার ঠোঁট কাঁপল। ধীর পায়ে এগিয়ে আসতে করে ইউসুফের কাছে মিশে গেল সে। দুহাতে বাচ্চাদের মতো পিঠ জড়িয়ে ধরে, বুকে মাথা রেখে নিষ্প্রভ কণ্ঠে বলল, বিশ্বাস করেন, আপনাকে আমি বেশি ভালোবাসি। আমার মতো করে আপনি কখনো ভালোবাসতে পারবেন না। কোনোদিন পারবেন না, কখনো না। 54। ইভা দুদিকে দুহাত মেলে বসে আছে। খোলা দরজা দিয়ে ঝলমলে আলো ঢুকে পড়ছে ঘরে। বাইরে উজ্জ্বল বিকেল। জলপাই রঙের কামিজের হাতাটা বাহু পর্যন্ত তোলা। চুলে শক্ত খোপা। দুটো মেয়ে তার দুপাশে বসে মেহেদি লাগাচ্ছে। মেয়ে দুটো গ্রামেরই। কথাবার্তা হয় না যদিও, তবে সে চেনে। তন্দ্রা ঘরে ঢোকে। ইভা মেহেদির দিকে তাকিয়েছিল। তন্দ্রা আশায় তাড়াতাড়ি মুখ তুলে বলে, ভাবি, আপা কোথায়? তন্দ্রা ভ্রু কুচকাল। বিভা এখানেও আসেনি? দুপুরে খাবার টেবিলে খেতেও যায়নি মেয়েটা। উপোস রয় আছে। ইভাকে ডাকছি বলে সে বেরিয়ে গেল। এই বিকেলবেলায় ঘর অন্ধকার করে রেখেছে মেয়েটা। দরজার ছিটকিনি নামানো ছিল। তন্দ্রা টোকা না দিয়েই ঢুকল। বিছানায় কাঁথামুড়ি দিয়ে গুটিসুটি হয়ে শুয়ে আছে বিভা। ঘুমাচ্ছে নাকি? তন্দ্রা যে কপালে হাত রাখল। সাথে সাথেই চোখ মেলে তাকালো বিভা। হতচকিত হয়ে একটু ভয় পেল, সে বুঝতে পারেনি ঘরে কেউ এসেছে। কি সব ভাবছিল? তন্দ্রার মুখ দেখে শান্ত হল। জেগে জেগে শুয়ে আছিস কেন? ওঠ, চল আমার সাথে। ইভাকে মেহেদি পরাচ্ছে। তুই পরবি না? আয়। বিভা আমতা আমতা করে বলল, ভাবি শরীর ভালো লাগছে না। এখন না যাই? তন্দ্রা এক হাতে কোমরের সাইড ধরে ঝুঁকে গেল। বিভার চুলে আঙুল চালিয়ে বলল, শরীর খারাপ? আগে বলিসনি কেন? দুপুরেও খেলি না। কি হয়েছে? তন্দ্রার কষ্ট হচ্ছে দেখে বিভা নিজেই উঠে বসে চুলে খোপা বাঁধতে বাঁধতে বলে, তুমি বসো ভাবি, আমার কিছু হয়নি। মুখটা ধুয়ে আসি তারপর যাচ্ছি। তন্দ্রাকে বসিয়ে বালিশের পাশ থেকে চুলের কাঁটাটা খোপায় গুজে নিল বিভা।
গায়ের কাঁথা সরাবে তার আগেই হুট করে তার গালে হাত রাখল তন্দ্রা। চোখ ভরে দেখে নরম গলায় বলল, তোর কি হয়েছে সোনা? বিভা যেন ধরা পড়া অপরাধীর মতো থমকাল। মমতামাখা কণ্ঠে তার ভেতরটা চুরমার হয়ে গেল। চোখ নামিয়ে এলোমেলো কণ্ঠে বলল, কিছু হয়নি ভাবি। চোখে পানি চলে এসেছে। তন্দ্রা হাত ধরল, শক্ত করে বলল, আমাকে বল বিভা, আমি বুঝতে পারছি কিছু একটা হয়েছে, বল। এরপর আর পারা গেল না। ভীষণ আবেগী মেয়েটা আচমকা খরস্রোতা নদীর মতো জড়িয়ে ধরল তন্দ্রা। এতদিনের চেপে রাখা কান্নার জোয়ারের মতো আছড়ে এলো। তন্দ্রার চোখ আতঙ্কিত হয়ে গেল। মাথায় পিঠে হাত বুলিয়ে দিতে দিতে সে অস্থির হয়ে বলল, কি হয়েছে সোনা? 55। হাত ভরে মেহেদি দেয়া হয়ে গেছে ইভার। ডান হাতের তালুর দিকে ছোট একটা অংশ ফাঁকা রাখা। ছেলের নাম লিখবে বলে আঙ্গুলগুলোতে একটু বাকি ছিল। ততটুকু দিয়ে শেষ করে ইভার দিকে তাকালো সেই হাতে মেহেদি লাগানো মেয়েটা। বাইরে সন্ধ্যা নেমেছে। খাটের পিছে মাথা ঠেকিয়ে ইভা প্রায় ঘুমিয়েই পড়েছিল। মেয়েটা আস্তে করে ডাক দিলে সে সজাগ হল। সোজা হয়ে বসে হাতের দিকে চেয়ে বলল, শেষ? মেয়েটা ইশারায় হ্যাঁ জানাল। পর মুচকি হেসে নামটা জিজ্ঞেস করল। ইভা আমতা আমতা করল কিছুক্ষণ। শেষমেশ বুঝে আসা গলায় মিনমিন করে ওর দিল, সায়ন। উনার নাম সায়ন। দিনান্তের কান্তিমান নীলাকাশ। দিগন্ত অন্ধকার হয়েছে। হাত ভর্তি মেহেদি নিয়েই ঘুমের খাতায় নাম লিখিয়েছে ইভা। বালিশে অবিন্যস্ত ভঙ্গিতে হেলিয়ে আছে তার মাথা। শক্ত খোপাটা এখনো খুলেনি। বাহাদুর দুরন্ত বেগে ঘরে ঢুকেই আচমকা পা টেনে গতি থামিয়ে দিল। দক্ষিণের জানালা খোলা। ঠান্ডায় ইভার চেহারা লাল হয়ে গেছে। বাহাদুর পা টিপে টিপে যেয়ে জানলার কাছে দাঁড়াল। আবছা কুহেলিকার দলকে মনে মনে ধমকে দিয়ে জানলা আটকে পর্দা টেনে দিল। তারপর খাটের কাছে যেয়ে নিজের ছোট্ট হাত দুটো দিয়ে বহু কষ্টে প্রাণপ্রিয় বুবুর মাথাটা সোজা করে এক নজর হাসল। বুবুটা অবিকল পুতুলের মতো। ঘুমিয়ে থাকলে বোঝাই যায় না এটা একটা কথা বলা জলজ্যান্ত মানুষ। বাহাদুর আঙুলের ডগা দিয়ে ইভা রাখিপল্লব ছুঁয়ে দিল। ইভা পিটপিট করে চোখ কাঁপাতেই দুর্দান্ত হাসির ঝলক খেলে গেল বাহাদুরের ঠোঁট জুড়ে। বদ্ধ ঘরে কোমল নারী হৃদয়ের অবাধ অশ্রু ঝরানোর তরঙ্গ প্রতিধ্বনিত হচ্ছে। তন্দ্রা মুখ হা করে শ্বাস নিল। চোখ বুঝতেই বুঝল পাপড়ি ভিজে গেছে। কোনো রকমে বিভাকে ছাড়িয়ে দুহাতের আজলায় কৃষ্ণনত মুখখানি তুলে ধরল সে। কি অসহনীয় যন্ত্রণা চোখ দুটোতে। কাউকে মুখ ফুটে বলতেও পারেনি মেয়েটা। তন্দ্রা টেবিল থেকে পানির গ্লাস তুলে নিল। হাত দিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, হুশ। আর কাঁদে না। দেখি একটু পানি খাতো। দম নিতে পারছিস না সোনা। বিভাকে কান্না থামানোর চেষ্টা করল। পানি খেতে গেলে ঠিক ওমতো খেতেও পারল না। কান্নার দমকে পড়ে পড়ে গেল। তন্দ্রা জোর করল না। পানির গ্লাসটা নামিয়ে শাড়ির আঁচলে মুখ মুছিয়ে দিল। আহ্লাদি গলায় বলল, আর কাঁদবি না। কেমন তোর ভাইজান? তন্দ্রার কথা ফুরাল না। বিভার মনে ঘটা করে ভয়ের সন্ধ্যা নামল। দ্রুতবেগে তন্দ্রার হাত দুটো মুঠোয় টেনে বলল, ভাবি, ভাবি দোহাই লাগে তুমি ভাইজানকে কিছু বলবে না ভাবি। আজ বাদে কাল ইভার বিয়ে। মানুষটা ছোট হয়ে যাবে সবার চোখে। বাড়িতে অশান্তি লেগে যাবে ভাবি। তন্দ্রা বুঝল অবুঝ মেয়েটার ভয়।
ঠোঁটের আগায় এক চিলতে নিষ্প্রভ হাসি এনে ধ্রুব কণ্ঠে বলল, তোর ভাই তোকে কত ভালোবাসে তুই এখনো জানিস না সোনা। আন্দোজেও নেই তোর। বোন কষ্ট পাচ্ছে শুনলে জানপ্রাণ এক করে দিবে মানুষটা। তাকে আমি চিনি। বিভানি সহায় চোখে চেয়ে রইল। সত্যিই কি ভাইজান কিছু করবে? বলেই দেখুক না একবার ভাবি। ভাইজান ভাবিকে খুব ভালোবাসেন। সে বললে কি একটাবার শুনবে না? বিগত ঘণ্টাখানেক যাবৎ তৃষিত হৃদয়ের সমস্ত অভিযোগ নিংড়ে দিয়েছে বিভা। অষ্টাদশী মন তার। আবেগ গোছাতে অপারগ। শক্ত মানুষটার কড়া শাসনের বারণ নিষেধ মানেনি। মানুষটা কি রাগ করবে? দরজায় ছিটকিনি দেয়া। তন্দ্রা ঘড়ির দিকে চাইল। অনেকক্ষণ হয়েছে সে এখানে। সরফরাজ কি কাজে বাইরে গিয়েছিল দুপুরে? এতক্ষণে ফিরে আসার কথা। ফিরেই তার খোঁজ করবে। তন্দ্রা চোখ ফেরাল। প্রায় সঙ্গে সঙ্গেই ঠকঠক শব্দ কর্ণগোচর হল। গম্ভীর পুরুষ কণ্ঠটা ধীর গলায় বলল, বিভা, তোর ভাবি কোথায়? তোর ঘরে? বিভাকে আতঙ্কিত দেখাল। দ্রুত চোখ মুছে নিতে নিতে ভীত অস্ফুটস্বরে বলল, ভাবি। ভাইজান। তন্দ্রার মধ্য বিশেষ কোনো পরিবর্তন দেখা গেল না। সে আলগোছে গলা উঁচিয়ে বলল, আমি এখানেই। আপনি যান। আমি আসছি। সরফরাজের কণ্ঠ শোনা গেল না আর। জুতোর শব্দ মিলিয়ে গেল। 58। সরফরাজ আলমারি বন্ধ করল। তন্দ্রা ঘরে ঢুকেছে। ঘরে ঢুকে সে সরফরাজের দিকে তাকাল না। বিছানায় যেয়ে বসল। তলপেটে চিনচিন করছে। সরু একটা ব্যথা। কেন হচ্ছে? সে চোখ বুজল। চোখের উপরের ভাঁজ কিঞ্চিত গাঢ় হয়ে উঠছে। একটা ঠান্ডা হাত তার গাল ছুল। কপাল ছুল। হাতের অধিকারী হাঁটু গেড়ে বসে গেল। চিন্তিত হয়ে বলল, কি হয়েছে তনু? খারাপ লাগে? তন্দ্রা চোখ মেলে। সরফরাজের চোখে চেয়ে মৃদু হেসে বলে, উহু, একটু ব্যথা হচ্ছিল। কেন? তন্দ্রা হেসে ফেলল। সামনে ঝুঁকে সরফরাজের কপালে কপাল ঠেকিয়ে বলল, আমি কি করে বলবো? আপনার মেয়ে জানে। সরফরাজের একদৃষ্টে কতক্ষণ চেয়ে থেকে চোখ নামাল। একান্ত স্থানে ছোট্ট আদর এঁকে দিয়ে উঠে দাঁড়াল। সরে যেতে নিলেই খপ করে তার কবজি টেনে ধরল তন্দ্রা। ছেলেমানুষি ছাপিয়ে গম্ভীর হয়ে উঠল তার কণ্ঠ। সরফরাজ, আমি কিছু কথা বলবো। সরফরাজ কপাল কুঁচকাল। তন্দ্রার সহির দৃষ্টি তাকে অস্থির করল। বলো তন্দ্রাবতী, নির্ভয়ে বলো। তোমাকে এমন দেখাচ্ছে কেন? 59। ইভা নড়েচড়ে উঠল। পিটপিট করে তাকাতেই চোখে আলো লাগল। ঘরের আলো নিভানো হয়নি। পাশ তাকাতেই বাহাদুরকে নজরে এলো। তার দিকে চেয়ে আছে। ইভা হেসে বলল, কি হয়েছে? কি দেখিস? বাহাদুর হাসল। হাসি থামিয়ে আলতো স্বরে বলল, বুবু তুমি শহরে চলে যাবে? ইভা উঠে বসল। হাতের মেহেদি শুকিয়ে খড়খড়ে হয়ে গেছে। তার হাত ফর্সা। মেহেদিতে কোনোদিন রং আসে না। কমলা হয়ে থাকে। হা। ইভা বাহাদুরের ঝাঁকড়া চুল এলোমেলো করে বলল, সে তো পড়ে যাব। অনেক সময় বাকি। কত পরে বুবু? বাহাদুর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। ইভা তার শুভ্রখানি নিষ্পাপ মুখটায় নিদারুণ উদাসীনতা দেখতে পেল। কপালের চুল হাতিয়ে দিতে দিতে বলল, তোর মন খারাপ?
আমি গেলে তোকেও নিয়ে যাব বাচ্চা। কেমন? সত্যি বলছো? পুরোপুরি। 60। বিভা সবে জানলাটা খুলেছে। বদ্ধ ঘরের বাতাবায়নে দমবন্ধ লাগছিল। ঠান্ডা বাতাস গা ছুঁতে আরাম লাগল। মনটা হালকা অনুভব হচ্ছে। দরজায় আঙুলের টোকায় ধ্যান ভাঙল। জানলা আটকে ঘরে অন্ধকার ঘরে আলো জ্বালালো সে। আয়নায় নিজেকে দেখে নিল। ঠান্ডা পানি দেয়ায় চোখের ফোলা কমেছে কিছুটা। দরজা খুলেই সরফরাজের সাথে চোখাচোখি হল। বিভা হকচকিয়ে গেল। অদ্ভুত লজ্জায় গলা শুকনো হল। চোখ নামিয়ে মৃদুস্বরে বলল, ভাইজান। সরফরাজ ওর দিল না। ভেতরে ঢুকতে দেবার ইশারা করল। বিভা গুটি গুটি পায়ে সরে দাঁড়াল। নিজেকে কেমন ছোট ছোট লাগল। একবার চোখ তুলে ভাইয়ের থমথমে মুখ দেখে আবার মাথা নোয়াল সে। ভাইজান আমি। সরফরাজ তাকে কথা বলার সুযোগ দিল না। হাত বাড়িয়ে বুকে টেনে নিল। থমথমে চোখ নরম হয়ে এল। বিন্দুমাত্র কাঠিন্যতা ঠাঁই পেল না কণ্ঠে। বোনের উদ্দেশ্য প্রশ্ন ছুড়ল। তোকে আমি ঠিক কতটা আদর করি তোর ধারণা আছে? ভাইজান। বিভার কণ্ঠ অতীব করুণ। ওর দে। আব্বা মানবেন না ভাইজান। আব্বা মানবেন না। বিভার স্বর ভেঙে এলো। সরফরাজ মাথায় হাত বুলিয়ে বলল, তুই মানলেই হল। 61। রাত 11। বিয়ে বাড়ির আলো নিভানো। ইউসুফের নির্দেশেই নিভিয়ে দেয়া হয়েছে। চমৎকার জ্যোৎস্না উঠেছে। কৃত্রিম আলো বেমানান ঠেকেছিল। সে আজও দাঁড়িয়ে আছে বারান্দায়। বিভার ঘরের দরজা আটকানো। ভেতর থেকে কোনরূপ সারা শব্দ আসছে না। আজ আর কৃষ্ণকন্যার দেখা মিলবে না। সারাদিনও মিলেনি। মেয়েটা চোখের দেখাও দেয় না। সে বেশ মগ্ন ছিল। সরফরাজ কখন পাশে এসে দাঁড়িয়েছে টের পায়নি। বুঝতেই চমকে তাকাল। সরফরাজ রেলিংয়ে হাত রেখে ধীরকণ্ঠে বলল, একা একা দাঁড়িয়ে আছিস যে? ইউসুফ গলা ঝেড়ে ওর দিল, না এমনি। তুই জেগে আছিস কেন? ভাবির শরীর খারাপ? উহুম, তন্দ্রা ঠিক আছে। বলে থামল সরফরাজ। হাত উঠিয়ে ইউসুফের কাঁধে রেখে ভনিতা ছাড়াই বলল, আমার বোনকে এতটা কষ্টে রাখার অধিকার তোকে আমি দেইনি ইউসুফ। ইউসুফ তাকাল। খানিকটা ভরকাল। মেয়েটাকে এত সাবধান করল, তবু সব বলে দিয়েছে। খুব সাবধানে নিজের অভিব্যক্তি লুকিয়ে নিয়ে চোখ ফেরাল সে। সামনের দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলল, তোর বোনকে আমি কষ্টে রাখিনি। সে নিজেই যে কষ্টের নদীতে ঝাঁপ দিয়েছে। দেয়ার আগে আমার হাতটাও শক্ত করে ধরে নিয়েছে। সরফরাজ রূপালী চাঁদের দিকে চেয়ে মৃদু হাসল। ইউসুফ চোখ বুজেছে। বিভার কণ্ঠটা কানে বাজছে বারংবার। হঠাৎ নিষ্প্রাণ হওয়া রমণী যেন এখনো হিমঠান্ডা বুকে মাথা রেখে বিড়বিড় করে বলছে, বিশ্বাস করেন, আপনাকে আমি বেশি ভালোবাসি। আমার মতো করে আপনি কখনো ভালোবাসতে পারবেন না। কোনোদিন পারবেন না। কখনো না। সত্যিই তো বলে আধপাগলটা। নিশ্চিত সত্যি। বিয়ে কবে করবি সেটা বল। ইউসুফের চোখ খুলে যায়। নিরসনয়নে সরফরাজের দিকে তাকায়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, বোনের সাথে সাথে তোর মাথাও গিয়েছে? আমার বোনের মাথা গিয়েছে তোকে কে বলল? ইউসুফ মুখ ফিরিয়ে নেয়। দীর্ঘশ্বাস টানে। শ্বাস ফেলে আবার তাকায়। মৃতপ্রায় গলায় বলে, তুই জানিস না চাচা চাচির কথা? তাও ওকে প্রশ্রয় দিচ্ছিস কেন সরফরাজ? ও বুঝে না, ছোট।
তোর বুঝো নেই? সরফরাজ নির্বিকার গলায় বলে। অত অতীত ঘেটে আমার লাভ নেই। বিভা যা চায় তা যদি অন্যায় কিছু না হয় তবে সেটা ওর সামনে হাজির করতে আমি বিন্দুমাত্র ভাবব না। তোর আত্মসম্মান অত্যাধিক বেশি আমি জানি। কথা বলিস মেপে মেপে। নিজের মর্জি ছাড়া এক পাও নড়িস না। কিন্তু আমার বোন তোকে পছন্দ করেছে মানে তুই নির্ধারিত হয়ে গেছিস। তুই যাই কর আর নাই কর, বিয়ে তোকে ওকেই করতে হবে। ইউসুফ ঘাড় ঘুরিয়ে একবার বিভার দরজায় তাকাল। দিব্যি ঘুমাচ্ছে হয়তো। চাঁদের আলো সোজা পড়ছে সরফরাজের চোখে মুখে। ইউসুফ আবার দীর্ঘশ্বাস ফেলে। সরফরাজের স্বভাব সে জানে। এই তো কয়েক মাস আগেই ইভার সাথে চরম অসভ্যতামির শাস্তি হিসেবে রাতবিরাতে গ্রামের এক ছেলেকে আটকে কি মারল। শেষমেশ তো মারাই গেল। বোনদের ব্যাপারে অতিরিক্ত রক্ষণশীলতা তার বরাবরই। অবাক হল না ইউসুফ। হাফ ছেড়ে বলল, বেশ। সরফরাজ দুবার চাপড় দিল তার কাঁধে। পরিবেশ সহজ করতে গলা কেশে বলল, ওই দিন রাতে মিথ্যে বলেছিলি তাহলে? বিভা ঘুমিয়েছিল না। ইউসুফ কিছু বলবে তার আগেই গহীন নিশার সূক্ষ্ম নিস্তব্ধতা ভেঙে ঝনঝন ধ্বনিতে স্টিলের কিছু পড়ে যাবার শব্দ এলো সরফরাজের ঘর থেকে। সরফরাজ চকিতে সেদিকে ফিরে তাকাল। ব্যস্ত কণ্ঠে বলল, আমি দেখছি। তোর ভাবি পানির গ্লাস ফেলে দিয়েছে হয়তো। সরফরাজ দ্রুত ঘরে গেল। ধারণা সঠিক। তন্দ্রা হাত থেকে পানি ফেলে দিয়েছে। মেঝেতে পানি ছড়িয়ে গ্লাসটা দূরে পড়ে আছে। সরফরাজ সুইচ চেপে বাতি জ্বালাল। তন্দ্রা ঘুমে ঢুলু ঢুলু চোখ দুটো ছোট ছোট করে তাকাল। নিচু গলায় শুধাল, পড়ে গেল কিভাবে যেন? পানির গ্লাসটা এত ভারী লাগল কেন সরফরাজ? সরফরাজের কপালে গাঢ় ভাঁজ। এগিয়ে গিয়ে গ্লাসটা তুলে নিল। জগ থেকে আরেক গ্লাস পানি ঢেলে তন্দ্রার মুখের সামনে ধরল। উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করল, তোমার ফুটবল লাগছে তনু? গ্লাস পড়ে গেল যে। তন্দ্রা পানি খেতে খেতেই এদিক ওদিক মাথা নাড়াল। পানি খেয়ে সে আবার ঘুমিয়ে পড়ল। ইউসুফ একবার এসে জিজ্ঞেস করল, ভাবি ঠিক আছে? সরফরাজ ঠিক আছে ওর দিলেও সারারাত ধরে মনের মধ্যে উসখুস তার রয়েই গেল। ৬২ গেরুয়া রঙের ফুলে বাড়ি মৌ মৌ করছে। গাঁদা ফুলগুলো তাজা। ভোর সকালে বাজার থেকে আনানো হয়েছে। ইভার শাড়ি ঠিক করে জাহানারা উঠে দাঁড়ালেন। চুলে চিরুনি লাগালেন। মেয়েটার চুল এত ঘন। মোটা দাঁতের চিরুনি না হলে চিরুনির দাঁত ভেঙে ভেঙে আসে। তন্দ্রার মেজাজ চটে আছে। বোনের বিয়ে অথচ লোকটার নাকি এখনো কাজের অজুহাত। রাগে গমগম করতে করতেই সে ইভার ঘরে ঢুকল। জাহানারা এক নজর তার চেহারার দিকে চেয়ে বললেন, তোর কি হয়েছে? মেজাজ খারাপ কেন? তন্দ্রা বিরক্তি নিয়ে বলল, আপনি জানেন উনি কি বলছেন চাচি? ইভাকে হলুদ ছুঁয়েই নাকি সে চলে যাবে। আসবে কাল। এত ব্যস্ত একটা দিনে উনি কি করে বাড়ি থেকে যেতে পারে? কি এত জরুরি কাজ বলেন? ইভা ঠোঁট গোল করে বলল, ভাইজান থাকবেন না? তন্দ্রার নীরব চোখে রাগ ঝরে পড়ছে। জাহানারা আস্তে করে বললেন, খুব জরুরি বলেই হয়তো যাচ্ছে বৌমা। রাগ করো না। কাজের ফাঁকে এক ঝলক জাহানারাকে ডেকে নিল সরফরাজ। অতীব দূরে বসে থাকা অর্ধাঙ্গিনীর দিকে চেয়ে বলল, আমি গেলে ওর একটু খেয়াল রেখো চাচি, শরীরটা খারাপ। মেহমানদের মাঝে বেশি দৌড়দৌড়ি করতে দিও না। তুমি কিছু বলে বুঝিয়ে ঘরেই রেখো। কথা শুনতে চায় না তো। তখন দ্বিপ্রহর গড়িয়েছে।
একফালি কাচের মতন স্বচ্ছ রোদ সবুজ উঠোনে একপেশে হয়ে ছড়িয়ে পড়েছে। সূর্যের রং কমলাটে। নিরোদদেশের পশ্চিম কোণে সবে খানিকটা লালাভ রং ধরেছে। বাতাবরণে নিরুত্তাপের অনুছোঁয়া। হলুদের গোসল শেষে ঠান্ডায় কাবু হয়ে গেছে হলদে কনে। শাড়ির বদলে তার গায়ে এখন সিঁদুরলাল কামিজ। ছোট্ট পেলব দেহ মুড়িয়ে আছে তুলনরম লেপের তলায়। বিয়েবাড়ির কোলাহল তার কর্ণ অবধি পৌঁছচ্ছে না। গালের নিচে হাত, চোখের পাতা বন্ধ। বিয়ের বধূ আড়ম্বর ফেলে গভীর ঘুম। ভেজা এলোকেশ বালিশে ছড়ানো। ইউসুফকে দরজার বাইরে দেখেই বিভা সচেতন হল, সাবধানে চোখ বাঁচাল। সে ইভার মাথার পাশে বসে আছে। দরজাটা হালকা ফাঁক। ফাঁক দিয়েই ইউসুফের মুখের একপাশ দেখা যাচ্ছে। কানে ফোন। কথা বলছে। কণ্ঠ শোনা যাচ্ছে, তবে কি বলছে স্পষ্ট বোঝা যাচ্ছে না। জাহানারা চাচি একটু আগে ঢুকে তাড়াহুড়োয় দরজাটা পুরোটা আটকাননি। মনোযোগ দিয়ে আলমারিতে কি যেন গুছিয়ে রাখছেন তিনি। বিভা আরেকবার চাইল। ইউসুফ কথা বলতে বলতে হঠাৎই এদিকে তাকিয়ে ফেলল। দরজার ফাঁক গলিয়ে তার ব্যতিব্যস্ত দৃষ্টিজোড়া হুট করে লাগাম টানল। অসাবধানে অথচ প্রচণ্ড সঠিক সময়ে চারটে চোখ একত্র হল। বিভা হকচকিয়ে গেল। তাড়াহুড়োয় কি করবে ভেবে না পেয়ে চোখ নামাতেও ভুলে গেল। অপ্রস্তুত হয়ে চেয়ে রইল। যখন বুঝল ততক্ষণে ইউসুফ উল্টো ঘুরে গেছে। এদিকে পিঠ। বিভা ভগ্নহৃদয়ে চোখ নামাল। আলতো করে ইভার কপালে হাত রাখল। ভেজা চুল আরেকটু ছড়িয়ে ছড়িয়ে দিল। জাহানারা বললেন, এই ঘরে বাইরের মানুষ ঢুকতে দিবি না। আলমারিতে টাকা পয়সা, গয়নাগাটি রাখা। হাজারটা মানুষ। কখন কি অঘটন হয় বলা যায় না। বিভা মাথা নাড়িয়ে সায় দিল, জি চাচি। তার কথা শেষ না হতেই দরজার ফাঁকে আবার ছায়া পড়ল। পুরুষ ছায়া। ইউসুফ ঢুকল। দরজার কাছে দাঁড়িয়ে ইভাকে দেখল। জাহানারা ছেলের দিকে তাকিয়ে বললেন, নিচে সব ঠিক আছে বাবা? ইউসুফ চোখের ইশারায় হ্যাঁ বোঝাল। এগিয়ে গিয়ে ইভার কাছে গেল। ঝুঁকে গালে হাত রাখল। বিভা কপালে হাত রেখেছিল। ইউসুফ গালে হাত রাখতে সে চট করে হাত সরিয়ে নিল। ইভার তন্দ্রাগত মুখে দৃষ্টি রেখেই ইউসুফ ধীরগলায় বলল, ওকে এখন উঠানোর দরকার নেই আম্মা। ওর অল্পতেই অসুখ করে। সকাল থেকে হুলস্থুল গেছে। ওর এসবের অভ্যাস নেই তো। ক্লান্ত হয়ে পড়েছে। একটু ঘুমাক। কথাটা বলেই ঘাড় ঘুরিয়ে জাহানারার দিকে তাকাল ইউসুফ। জাহানারা পেছনে তাকিয়ে মৃদু হেসে মাথা নাড়িয়ে সম্মতি দিলেন। ঘুরে আলমারি তালা দিতে মনোযোগী হলেন। ইউসুফ হাত সরাল। চট করে ঘাড় ফিরিয়ে বিভার চোখে চোখ রাখল। একগুচ্ছ কবষ্ণনি শ্বাস বিভার মুখমণ্ডলে আছড়ে পড়ল। বিভা দ্বিতীয়বার অপ্রতিভ হল। থতমত খেয়ে মাথা পিছিয়ে নিতেই ইউসুফ দাঁতে দাঁত চেপে বলল, তুমি কি কখনোই কোনোদিন আমার কথা শুনবে না? কিরমিরিয়ে কথাটা বলেই আলগোছে দৃষ্টি সরিয়ে সোজা হল সে। বিভা হতবিহব্বল চেয়ে রইল। কাঠখোট্টা ইউসুফ ততক্ষণে কক্ষ ত্যাগ করেছে। ৬৪। সায়ন দিঘির পাড়ে এসে গাড়ি থামাল। জানলার কাচ নামিয়ে দিঘির জলে চাইল। স্তূপীকৃত ঝুমঝুমে সফেদ ধোয়ার মতন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে পানির উপরটা। সন্ধ্যা হয়েছে। সায়ন ঠোঁটের কোণ ছড়াল। জানলায় হাতের কনুই রেখে দোয়াঙুলে থুতনি ঘষল। একধানে চেয়ে বিড়বিড় করে শুধাল, মেঘদিঘির সবচাইতে শুভ্র মেঘটার আজকাল দিঘির পারে সাক্ষাৎ মেলে না। ভারী অসহ্যকর তো।
খোলা হাওয়ায় ধুলো উড়িয়ে মেঘদিঘি বোধহয় ভীষণ মন খারাপে সায় দিল তার কথার। সায়ন হাসল। জানলার কাচ উঠিয়ে দিতে দিতে আলোয় ঝলমলে বাসার দিকে চাইল। আগের ন্যায় বিড়বিড় করে বলল, হা, দেখা যাক তুচ্ছ পুরুষ রাজকন্যার সাক্ষাৎ পান কিনা। 65। ইভার ধবধবে গায়ে কাচারোদের মতো বর্ণ স্বর্ণাভ। লাল জামার আগাগোড়ায় নববধূর প্রলেপ। সেই উঠে বসল। দুর্বল হাতে চোখ ডলল। বড় বড় হাই তুলল। তখন গোসল করে তন্দ্রা ভাবি ভাত খাইয়ে দেবার পরেই ঘুমে ঢলে পড়েছে সে। আর হুঁশ হয়নি। বিভা তখনও তার পাশে। ইভা তার বাহুতে মাথা ঠেকাল। আদুরে গলায় ডাকল, আপা। বিভা ফিচলে কণ্ঠে বলল, দুলাভাই আসতে না আসতেই ঘুম ভেঙে গেল তোর? বেশ তো। কানের ভেতর যেন সহসাই একটা বজ্রপাত হল। ইভা চট করে মাথা তুলল। অবাক হয়ে বলল, মানে? বাইরে যেয়ে দেখ। 66। তন্দ্রা ঘরের সব জানলার কপাট মেলে বসে আছে। ঠান্ডায় তার শরীর ঘামছে। সরফরাজের সাথে তার কথা হয়নি। যাওয়ার আগে সে রাগের বশে দেখাও করেনি একবার। এখন আফসোস হচ্ছে। কথা বলতে ইচ্ছে করছে। তার ফোনটা মায়ের ঘরে ফেলে এসেছে। যাবার শক্তি হচ্ছে না। ইউসুফ একবার উকি দিল। সরফরাজ খানিক আগেও ফোন করেছিল তাকে। তন্দ্রাকে দেখে রাখতে বলেছে। সায়ন এসেছে বলে বাড়ির সবাই ওদিকে। তন্দ্রাকে আশেপাশে না পেয়ে এসে তড়িঘড়ি উপরে এসেছে। ভাবি, আপনি ঠিক আছেন তো? কিছু লাগবে? তন্দ্রা ফিরে তাকাল। মিষ্টি হেসে বলল, না ইউসুফ, কিছু লাগবে না। আমি ঠিক আছি। ইউসুফ চলে যেতে নিলেই সে তাড়াহুড়ো ডাক দিল, ইউসুফ। জি। তন্দ্রা খানিক চুপ থেকে বলল, তোমার ভাইয়ের সাথে কথা হয়েছে? হয়েছে ভাবি। একটু আগেই হয়েছে। ইউসুফ আশ্বস্ত করল। তন্দ্রা আমতা আমতা করল। তার ইতস্ততা দেখে ইউসুফ নিজ থেকেই বলল, কিছু বলবেন ভাবি? তন্দ্রা জোরতা পাশ করে নিচু সুরে বলল, তোমার ভাইকে একটু ফোন করে দিবে ইউসুফ? আমি কথা বলবো। আমার মোবাইলটা মায়ের ঘরে। ইউসুফ সম্মতি দিয়ে এগিয়ে এলো। ফোন করে তন্দ্রার দিকে ফোনটা বাড়িয়ে দিল। তন্দ্রা প্রচণ্ড খুশি মনে হাতে নিল ঠিক, তবে ওপাশ থেকে ফোন উঠাল না মানুষটা। রিং হতে হতে লাইন কেটে গেল। মুখটা কালো হয়ে গেল তন্দ্রার। মন খারাপ করে বলল, ধরল না তো। ইউসুফ আরও কবার ফোন করল। সরফরাজ উঠাল না। তন্দ্রার কথা বলা হল না। মন হল দ্বিগুণ খারাপ। অভিমানে জবুথবু। বাতাসে প্রণয় ভাস। লালরঙা লেবাস, কনুই অবধি মেহেদির রং, বিয়ের হলুদ মেখে স্নান করা উজ্জ্বল বেশভূষা নিয়ে ইভা বাইরে এসে দাঁড়াল। মেঘদিঘির ঝোপের আড়ালে একটা বড় বাঁশঝাড় আছে। বাঁশঝাড়ের ভেতর থেকে বাঁশঘুঘুর ডাক আসে। এখনো আসছে। উষাকালে যখন শীতের নরম রোদ পৃথিবীর গা ছোঁয়ে, বাঁশঘুঘুগুলো নিশ্চুপ হয়ে সেই রোদে গা পোড়ায়। ইভা দাঁড়িয়ে আছে, ঠাউর করতে পেরেও সায়ন তাকাতে পারল না। তার সামনে নেওয়াজ সাহেব বসে আছেন। আর সবার সামনে হলেও বাপের সামনে অন্তত মেয়ের দিকে বেহায় মতন তাকিয়ে থাকা যায় না। অতটুকু শোভনীয় ভদ্রতা তার মধ্যে আছে। সায়ন মনে মনে খুব করে কপাল চাপড়াল। কপাল চাপড়ানোর ঠাস ঠাস আওয়াজগুলো সে কান অবধি শুনতেও পেল। কারো পায়ের পদচারণে ইভা দ্রুত পেছনে ফিরল। চোখ ডলার ভঙ্গি করে ভারী নির্বিকার গোছে একটা মিথ্যে হাই তুলল।
ইউসুফ তন্দ্রার ঘর থেকে ফিরছিল। ইভাকে সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকতে দেখে থেমে গেল। কাছে যেয়ে মাথায় হাত রাখল। ভারী আদর করে জিজ্ঞাসা করল, ঘুম হল? মিথ্যে হাইটায় একটা মিথ্যে শব্দ হল। ইভা মুখ থেকে হাত সরিয়ে দুহাতে চোখ কচলাতে কচলাতে বলল, হলো ইউসুফ ভাই, এখনো হাই তুলছিস যে? কেউ তোকে জাগিয়ে দিয়েছে নাকি? আমি মানা করেছিলাম তো। ইউসুফের কণ্ঠে রোষ প্রকাশ পায়। ইভা দ্রুত ধাতস্থ করল তাকে। না না, কেউ জাগায়নি, ওই এমনি একটু। তার কথা সম্পূর্ণ হল না। ভয়ার্ত নারীকণ্ঠের চিৎকারে কথা আটকে গেল। তন্দ্রা ভাবির কণ্ঠ। ইউসুফের রুহু কেঁপে উঠল। তন্দ্রার হাবভাব সে স্বাভাবিক দেখে আসেনি। ভাবি অনবরত ঘামছিল। সরফরাজ বলেছিল শরীর খারাপ একটু, তাই সে তেমন ঘাটায়নি। বিভা মাত্র ইভার ঘর থেকে বেরোচ্ছিল। তন্দ্রার চিৎকার এসে প্রায় দৌড়ে ঘরের দুয়ারে হাজির হল। তন্দ্রা দাঁড়ানো বসার মাঝামাঝি পর্যায়ে আছে। দাঁড়াতে গিয়ে সে পুরোপুরি দাঁড়াতে পারছে না। বিভা দ্রুত যেয়ে ধরল। পায়ের নিচে আকস্মাৎ কিছু দেখতে পেয়ে ভীত হয়ে উঠল মন। ইভাকে দরজার কাছে আসতে দেখে ত্রস্ত গলায় বলল, ইভা, আম্মা, চাচিকে আসতে বল গিয়ে, ভাবির পানি ভাঙছে। বিয়ে বাড়ির হাসিঠাট্টাপূর্ণ কোলাহল মুহূর্তেই থমকে গেল। তন্দ্রা অল্পতেই ভয় পায়। সরফরাজ সাথে না থাকায় সে আরও ঘাবড়ে গেল। হু হু করে কেঁদে ফেলল। বিভা শত বুঝিয়ে শান্ত করতে পারল না তাকে। জাহানারারা এলেন। তন্দ্রার প্রসব বেদনা উঠছে। ব্যথার চেয়ে দুর্নিবার ভয়েই তার চেহারা রক্তশূন্য হয়ে গেছে। ইউসুফ আরও বার কয়েক ফোন করার চেষ্টা করল সরফরাজকে। মরার উপর খরার ঘা হিসেবে সরফরাজের ফোন এবার বন্ধ পাওয়া গেল। ইউসুফ বড় বড় শ্বাস ফেলে নিজেকে শান্ত করল। নিচে নেমে গাড়ি বের করতেই আবার মাথা এলোমেলো হয়ে গেল। ফুয়েল মিটারের কাঁটা মাঝামাঝি অবস্থানে। অভিজ্ঞতা বলছে এতটুকুতে সদর হাসপাতাল পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। মাঝে অবশ্য ফুয়েল পাম্প আছে। কিন্তু ভাবির অবস্থার অবনতি হলে মাঝপথে গাড়ি থামানো যাবে নাকি তাও সমস্যা। সায়ন একটু অপ্রস্তুত হয়ে পড়েছিল। ইউসুফ এসে ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করল, সায়ন, তুমি গাড়ি নিয়ে এসেছ? জি ভাইয়া। কোথায়? উঠোন তো খালি। গেটের বাইরে পার্ক করা। উঠোনের ওখানে তখন ফুলের ঝাঁকি টাকি রাখা ছিল। সায়নকে গাড়ি বের করতে বলে একদৌড়ে উপরে গেল ইউসুফ। তন্দ্রা ভয় জবুথবু হয়ে গেছে। ব্যথায় চাদর খামছে ধরেছে। জাহানারা ইউসুফকে দেখেই বললেন, কই ছিলি তুই? গাড়ি বের করেছিস? বৌমাকে হাসপাতালে নিতে হবে তো। ইউসুফ মাথা দোলাল। সায়ন ড্রাইভিং সিটে। পেছনে তন্দ্রা, বিভা আর জাহানারা। ইভা নেওয়াজ সাহেবের সাথে ওই গাড়িতে আসছে। তারা মাঝপথে তেল নিয়ে বাকিটা যেতে পারবে। ইকবাল বাড়িতেই থাকবেন, বিয়ের বাড়ি। একেবারে খালি করে যাওয়া যাবে না। কারো তো থাকতেই হবে। ইভার মা ভীষণ অসুস্থ মানুষ। তিনিও চলাফেরা বেশি একটা করতে পারেন না, তিনি সামলাতে পারবেন না সব। বাহাদুর ছোট, সেও বাসায়ই রইল। ইউসুফ ফ্রন্ট সিটে যেয়ে বসতেই গাড়ি চলতে শুরু করল। তন্দ্রা তখনও ফুটবল স্বরে সরফরাজের নাম আওড়াচ্ছে। ইউসুফ ফোন বের করল। তুখর গরম মেজাজ নিয়ে অনবরত সরফরাজের ফোনে ডায়াল করতে লাগল। গাড়ি তখন মাঝামাঝি পথে। লাউডস্পিকারে রাখা ফোনটা রিং করল।
প্রথম রিঙেই ফোন তুলল সরফরাজ। খানিক কেটে কেটে ভেসে এলো তার ভারী কণ্ঠ, হ্যালো ইউসুফ। এদিকে নেটওয়ার্কের এত সমস্যা। হ্যালো। আরাধ্য কণ্ঠটা কর্ণগোচর হওয়ামাত্র ডুকরে উঠল তন্দ্রা। ফোন অবধি পৌঁছাল আওয়াজটা। ওপাশে সঙ্গে সঙ্গে উৎকণ্ঠা ছেয়ে গেল। হ্যালো ইউসুফ, তোর ভাবি কাঁদছে? কি হয়েছে? হ্যালো। ফোনটা ধরে রেখে ইউসুফ থমথমে গলায় বলল, ভাবির পেইন উঠেছে, হাসপাতালে যাচ্ছি। কি? সরফরাজ স্তম্ভিত। ইউসুফ অবিচল গলায় বলল, ভাবির সাথে কথা বল। ধর। তন্দ্রার কাছে ধরা হলো ফোন। সে কিচ্ছুটি বলতে পারল না, কেঁদে গেল কেবল। সরফরাজ মৃদুক্ষণ তার কান্নাই শুনল। তারপর নরম গলায় ডাকল, ইউসুফ, লাউডস্পিকারটা বন্ধ করে দে। ইউসুফ লাউডস্পিকার বন্ধ করে আবার তন্দ্রার কাছে দিল ফোন। তন্দ্রা এপাশ থেকে বলল না কিছু, ওপাশ থেকে পুরুষকণ্ঠটি অনর্গল বিরতিহীন কি যেন বলে গেল। যার উদ্দেশ্য বলা হলো সে এপাশ থেকে চুপটি করে শুনল। কিছুক্ষণ পর লাইনটা কেটে গেল। তন্দ্রা ফোন এগিয়ে দিয়ে মিনমিন করে বলল, রেখে দিয়েছে, নাও। এরপর আর ভেঙে পড়তে দেখা গেল না প্রসব বেদনা সহ্য করে যাওয়া ভয়ে জর্জরিত রমণীটিকে। সে চুপচাপ শান্ত হয়ে গেল। ভয় যেন কোথায় উবে গেছে। সেই নিঝুম রাতে সায়ন আশ্চর্য হয়ে দেখল নীরব অনুভূতির জোয়ার। ঠিক কতটা শক্তি থাকলে মাত্র কিছু সময়ের আলাপে নিজের সঙ্গিনীকে এত দূর থেকেও এতটা সাহস দেয়া যায়। তার আর ইভারও কি এমন শক্তি হবে? এতটা? ৬৮। তন্দ্রার সিজার শেষ হল রাত ২:৩০টার দিকে। বেশ ভুগেছে মেয়েটা। জ্ঞান আসেনি এখনো। হাতে স্যালাইন চলছে। রক্ত দেয়া লেগেছে। অবশ্য রক্ত খুঁজতে অসুবিধা হয়নি। সায়নের সাথে মিলে যাওয়ায় সায়ন দিয়েছে। নেওয়াজ সাহেব হাসপাতালে টাকা জমা করে ফিরে এলেন। সাদা টাওয়ালে মোড়ানো বাচ্চাটা জাহানারার কোলে আছে। তিনি তন্দ্রার বেডের পাশে বসে আছেন। বাড়ির সবাই ক্লান্ত। ইভা ঘুমিয়ে পড়েছে সায়নের উপর। নার্স একজন কয়েকবার এসে বলে গিয়েছে সায়নকে একটু বিশ্রাম নিতে। সে রক্ত দিয়েছে। সায়ন শোনেনি। আলতো করে ঘুমন্ত ইভাকে ধরে করিডোরের চেয়ারে বসে বসেই চোখ বুজে রেখেছে। নেওয়াজ সাহেব দেখে চাপা হাসলেন। সে এসেছে ছেলেটা বুঝেনি। চেহারায় ক্লান্তির ছাপ। নেওয়াজ সাহেব খানিক দূরত্ব রেখে পাশে বসলেন। সে পাশে বসতেই সায়ন আস্তে করে চোখ মেলল। পাশে উনাকে দেখে হঠাৎই কিছুটা বিচলিত বোধ করল। ইভার দিকে তাকিয়ে দেখল সে পেটের দিকের শার্ট মুচড়ে ধরে আলুথালু হয়ে ঘুমাচ্ছে। সায়ন নড়ল না। নিজ থেকেই বলল, আপনার মেয়ে ঘুমিয়ে পড়েছে বাবা, নরলে উঠে যাবে। নেওয়াজ সাহেব হাসলেন। সম্মতির ইঙ্গিত দিয়ে ছোট্ট করে বললেন, নড়ো না তবে। হাসপাতালটা দোতলা। দোতলার শেষ প্রান্তের দিকে প্রসূতি মায়েদের ইউনিট। সেখানের লম্বা করিডোর শেষে গোলাকার খোলা জায়গা। হাসপাতালের পেছন দিকটা দেখা যায় ওদিকে দাঁড়ালে। বিভা ধীরলয়ে হেঁটে সামনের খোলা জায়গায় গিয়ে দাঁড়াল। এদিকটা নিরিবিলি। অবশ্য সারা হাসপাতালই প্রায় নীরব। রাত ৩টা বাজে, কিসের কোলাহলই বা হবে। ইউসুফকে দেখেনি অনেকক্ষণ। ভেবেছিল কোনো কাজে হয়তো নিচতলায় গেছে। কিন্তু না, নিষ্ঠুরটা এক কোনায় দাঁড়িয়ে ফোন চালাচ্ছে। বিভা পাতলা জর্জেটের ওড়না টেনেটুনে ঠিক করল। এদিকটায় ঠান্ডা হিমেল হাওয়া।
সামনের জঙ্গলের মতো গাছগাছালি একটু পরপর দুলে উঠছে। নির্মম, তার ঠান্ডা লাগে না? জ্যাকেটের বুক খুলে দাঁড়িয়ে আছে। হা। বিভা পাশে গিয়ে দাঁড়াল। অনেকটা সময় চুপচাপ দাঁড়িয়ে থেকেও যখন কোনরূপ সাড়াই পেল না, তখন নিজেই জিজ্ঞেস করল, ভাইজানকে জানিয়েছেন? জানিয়েছি। ইউসুফের কাটকাট সংক্ষিপ্ত উড়। সে যেন খুব দেখেও এক্কেবারেই দেখতে চাইল না মেয়েটাকে। বিভা দাঁড়িয়েই রইল। ইউসুফ দীর্ঘক্ষণ পর লক্ষ্য করে বলল, কি দরকার? আপনি রেগে আছেন কেন? রেগে নেই। আছেন তো। তখনও আমাকে বকলেন। কি সব বললেন যেন? ইউসুফ খপ করে বিভার হাত চেপে ধরল। কবজি মুড়ে বলল, জানো না কেন রাগ করেছি? অবুঝ সাজছ। বিভা হাত ছাড়ানোর চেষ্টা করল। ইউসুফ নিচু স্বরেই ধমকাল, তুমি সব বলেছ কেন? বেশ করেছি বলেছি। ইউসুফ হাতে আরো চাপ দিল। বিভা কুকিয়ে উঠল। আহ, ব্যথা পাচ্ছি। ইউসুফ সজোরে ঝামটা মেরে হাত ছেড়ে দিল। বিভা হাতের কবজি ধরে ইউসুফের দিকে তাকাল। লোকটার চেহারা মায়া মায়া হলে কি হবে? মনে একটু মায়া নেই? এতটুকুও না। অথচ এ মানুষটার জন্য বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত মায়া যেন তার ভেতর ঢেলে দিয়েছে কেউ। একদম কেচেকুচে। অল্পেকটুও বাকি রাখেনি অন্য কারো জন্য। ইউসুফ ফোনের দিকে চেয়ে বলল, তুমি বলেছ, আমিও রেগে আছি। ব্যাস, কথা শেষ। যাও এখান থেকে। যাব না। যেও না। বিভা আচমকা রেগে ধাক্কা দিল ইউসুফকে। ইউসুফ কোনোমতে সামলে নিল নিজেকে। বিভার দিকে চেয়ে কিরমির করে বলল, ঠাটিয়ে চড় লাগাবো একটা। বিভা গাল বাড়িয়ে দিল। দিন। ইউসুফ এক নজর চেয়ে অন্যদিকে ঘুরে গেল। ঠান্ডা গলায় বলল, বিরক্ত করবে না, যাও। শত রাগ হোক, কপালের রগ ফুলে ফেটে যাক, তবু কি সে পারবে চড় লাগাতে? জানে তো। জানে বলেই তো সুবিধা নেয়। যতদিন না জানত কেঁদেকুটে একাকার করত, সেই ভালো ছিল। দৈবাত একটা প্রভঞ্জন হানা দিল। বিভা দুবাহু আড়াআড়ি করে জড়িয়ে ধরল। মনে হল এই সামনেই হিমালয় পর্বত। হিমালয় পর্বতের সবচেয়ে ঠান্ডা বাতাসটাই এটা। মার সাথে কথা বলবো, আপনার ফোনটা দিন। এখানে আরো মানুষ আছে, অন্য কারোটা থেকে করো। চাচার ফোন দিয়ে করো গিয়ে। আমি কাজ করছি। দেয়া যাবে না। বিভা ঝুপ করে ফোনটা টেনে নিল। মাঝখানের বাটন চেপে ইউসুফের সমস্ত কাজকর্ম সরিয়ে দিল। মায়ের নাম্বারে ডায়াল করল। রিসিভ হল। ইউসুফ হাতমুঠো করে ফেলল। রাগে তার মাথার রগগুলো দপদপ করে জ্বলতে শুরু করল। মায়ের সাথে কথা বলে যেই না ফোনটা কেটেছে, বিভা তক্ষুনি একজোড়া হাত তাকে শক্ত করে ধরে ফেলল। মিনিটের ব্যবধানে তুমুল ধস্তাধস্তি করে মোটা জ্যাকেট পরিয়ে সশব্দে সামনের চেইনটা গলা পর্যন্ত উঠিয়ে দিয়ে সরে দাঁড়াল। ধস্তাধস্তির অবশ্য প্রয়োজন ছিল না। সে অহেতুক বুকে থাপড়াথাপড়ি করেছে বলেই জোর করতে হয়েছে। ইউসুফ বাহুতে কপালের ঘাম মুছে বলল, শরীরটা তো মরা মানুষের মতো ঠান্ডা বানিয়ে রেখেছ। ভালো জিনিস ভালো লাগে না? না, আর একবার এটা খোলার চেষ্টা করলে এখানেই মেরে মর্গে লাশ রেখে যাব। বিভা থমথমে দৃষ্টিতে চেয়ে রইল। গটগট করে হেঁটে বাবার পাশে যেয়ে বসে পড়ল। জ্যাকেটটা তার ঢোলা হয়। নেওয়াজ সাহেব আদুরে গলায় বললেন, ভাইয়ের জ্যাকেট নিয়ে এসেছ কেন মা?
বেশি ঠান্ডা করছে? জোর করে পরিয়ে দিয়েছেন। ইউসুফ ততক্ষণে এসে দাঁড়িয়েছে সেখানে। নেওয়াজ সাহেব তার দিকে জিজ্ঞাসু হয়ে চাইলেন। ইউসুফ বিভার ঠিক বরাবর দেয়ালটায় হেলান দিয়ে একগাল হেসে বলল, শীতে কাঁপছিল চাচা, তাই পরিয়ে দিলাম। বড় হচ্ছে আর ঘাটতারা হচ্ছে তো, জোর করতে হয়েছে একটু। বিভা কিছু বলল না, পাশে তাকিয়ে সায়নের দিকে তাকালো। কি সুন্দর অবসন্ন শ্রান্ত চোখেও কেমন করে ইভার তাকিয়ে আছে। একটু আগেই তো এক ফাঁকে তাকে দেখে ভীষণ চিন্তিত হয়ে বলল, বিভা, তোমার বোনের কি জ্বর এলো দেখো তো, শরীরটা এত গরম লাগছে কেন? হলুদের পর ওকে ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়েছিল নাকি? ইস! সে ইভার কপাল ছুঁয়ে পরখ করে হেসে ওর দিল, জ্বর আসেনি, সামান্য গরম। ঘুমিয়ে আছে তো। বিভা দীর্ঘশ্বাস ফেলল। ইভা কেমন লতাপাতার মতো পেঁচিয়ে ধরে শুয়েছে। কই, সায়ন তো বিন্দুমাত্র বিরক্ত হচ্ছে না। আর সে একটু কথা বলতেই ইউসুফের বিরক্তি লেগে গেল। ৭০। সরফরাজের সাথে তন্দ্রার সাক্ষাৎ হল ভোরের প্রথম প্রহরে। তন্দ্রার তখন মাত্র জ্ঞান ফিরেছে। সে আধো আধো মস্তিষ্কে কপালের উপর সেই শক্ত হাতটার বিচরণ পেল। পেল গায়ের সেই চেনা গন্ধটা। আরে, ডান হাতটাও তো ধরে রাখা শক্ত করে। তন্দ্রা খুব কষ্টে তাকাল। সরফরাজ ব্যস্ত হয়ে ঝুঁকল। ক্ষীণ গলা ডাকল, তনু, তন্দ্রাবতী। এই তো আমি। তন্দ্রা নিচু মুমূর্ষ কণ্ঠে কি যেন বলল। সরফরাজ পরিষ্কার শুনতে পেল না। কানটা ঠোঁটের কাছে নিয়ে বলল, কি বলছ তনু? তন্দ্রার কণ্ঠ ভেঙে গেল আবার। সে কোনো রকমে বলল, কেন এসেছেন আপনি? কেন আসলেন? সরফরাজ দমবন্ধ করে কথাটা শুনল। তাকালো তন্দ্রার যন্ত্রণায় বিধ্বস্ত বিবর্ণ মুখটার দিকে। জাহানারা চাচি বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। আশেপাশে আরও প্রসূতিরা আছেন। নয়তো সে এক্ষুনি মেয়েটাকে খুব করে আদর করে দিত। সব অভিমান নিজের ভেতর শুষে নিত, একটুকুও অবশিষ্ট রাখত না। সরফরাজকে অমন করে চেয়ে থাকতে দেখে তন্দ্রা শান্ত হল। দুঃখী গলায় প্রশ্ন করল, মেয়েকে দেখেছেন? কার মতন হয়েছে? আমি দেখিনি, আবছাভাবে শুনেছি মেয়ে হয়েছে। সরফরাজ তার মাথার উস্খুস্ক চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, দেখেছি তন্দ্রাবতী, তোমার মতো হয়েছে। অবিকল তোমার মতো। দেখি উঠিয়ে বসাই, কোলে নিয়ে দেখো কার মতো হয়েছে। সরফরাজ তন্দ্রাকে সাবধানে উঠিয়ে বসাল। সেলাই কাঁচা। তন্দ্রাকে ধরতেও অজান্তে তার পা কাঁপল। মেয়েকে কোলে দিতেই তন্দ্রা হা করে বলল, আল্লাহ, আপনার মতো হয়েছে তো। মিথ্যে বললেন কেন? সরফরাজ হাসল। মেয়ের মুখে তাকাল। একটু আগেই তো তন্দ্রার মতো লাগছিল, এখন আবার তার মতো দেখাচ্ছে কেন? অদ্ভুত। মেয়েকে তন্দ্রার কোলে রেখেই সরফরাজ বেরিয়ে গেল। সায়ন ইভা দুজনেই গভীর ঘুম। সায়নের গালটা ইভার মাথার তালুর উপর হেলে রয়েছে। সরফরাজ নেওয়াজ সাহেবকে খুঁজল। মাগরিবের পর ইভার বিয়ে। মানুষজন দাওয়াত দেয়া বিশাল অনুষ্ঠান। পেছানো অসম্ভব। অন্তত মেয়েগুলোকে নিয়ে কারো একজনের বাসায় যাওয়া দরকার। বাহিরে মাত্র ভোর হচ্ছে। ব্যাকুল রজনীর কালচে আধার কাটিয়ে মধুর আসমানি রঙে ছেয়ে যাচ্ছে মেদিনী। ঝুমঝুমি কুহেলির পালে আশপাশ ধবধবে সাদা। সূর্য উঠেনি।
একটা মেঘ ভেদ করা বিচ্ছুরিত আলোকরশ্মি পূবাকাশে দৃষ্টিগোচর হবে হবে করছে। করিডোরে তখন ঠান্ডাতর বাতাবরণ। সায়নের বিশাল অগ্নিময় বুকটায় আদুরে ওম্পে কোমলমতি ইভা কেমন কুকড়ে কুকড়ে যাচ্ছিল। যত ঠান্ডা বাড়ছিল সে যেন ক্রমশই ঢুকে পড়তে চাইছিল বুকটার ভেতর। সর্বচেষ্টায় লুকিয়ে নিতে চাইছিল নিজেকে। শক্ত থেকে কঠিনরূপী ঝাপটে ধরছিল মানুষটাকে। সায়নের ঘুম ভেঙে গেল। ইভা সাংঘাতিক জোরে খামচেছে বাম কোমরের শার্ট। পাতলা শার্ট ছাপিয়ে মাঝারি দৈর্ঘ্যর নখগুলোতে চামড়া কাটার উপক্রম। মেয়েটা কি দুঃস্বপ্ন দেখছে? ভয় পাচ্ছে ঘুমের মধ্যে? সায়ন আস্তে করে হাতের উপর হাত রেখে নরম করে টেনে শার্ট থেকে ছাড়িয়ে নিল। নিজের তালুতে মাপ দিল তুলনামূলক বেশ ক্ষুদ্রকায় মেহেদি রাঙানো মোলায়েম হাতটাকে। জলজলে পাথরের আংটিটায় কিছুক্ষণ বৃদ্ধাঙ্গুল বুলাল। ঘুমের মধ্যেই শিথিল হয়ে গেল ইভা। জোরালো সত্তা ছেড়ে আলুলায়িত হল শরীর। সায়ন হাত মুঠোয় ধরে রেখে বাইরে তাকাল। পাখির কিচিরমিচির কানে আসছে। ভোর দেখা হয় না তার। কাজ ছাড়া সাপ্তাহিক ছুটির দিনে সকাল ৯টা-১০টা পর্যন্ত অন্ধকার করা ঘরের বিছানায় পড়ে পড়ে ঘুমিয়েই কাটায় সে। লিথিশা ফুপিকে ফোন করে রাতেই জানিয়েছিল একবার। এরপর আর কথা হয়নি। সায়ন চোখ ফেরাল। নেওয়াজ সাহেব পাশে নেই এখন। সে সেভাবেই বসে রইল। ইউসুফ কোথা থেকে যেন টানতে টানতে নিয়ে এলো বিভাকে। ধপ করে বসিয়ে দিল চেয়ারে। বিভার মুখের দিকে তাকানো যাচ্ছে না। কেউ যেন মুখ জুড়ে আচ্ছা মতন উষ্মার মলম লেখে দিয়েছে। জ্বালাপোড়ায় স্ফুলিঙ্গের মতো ইউসুফের দিকে চেয়ে আছে। সায়ন বিহবল চোখে বলল, কি হল? কি আর হবে? একা একা হাসপাতাল ঘুরতে বেরিয়েছিল। তারপর আর চিনে না কিছু। ইভাকে দেখো কি সুন্দর, একফোঁটা বিরক্ত না করে চুপচাপ ঘুমিয়ে আছে। এর চোখে একবার ঘুম দেখেছ? বিভার দিকে চেয়ে কথাগুলো বলে ইউসুফ ফোঁস করে শ্বাস ফেলল। আপনি চুপ করবেন? আমি কিন্তু নিয়ন্ত্রণ হারাচ্ছি। চোখ বুজে মাথাটা পিছের দেয়ালে এলিয়ে দিয়ে মেঘস্বরে বলল বিভা। সায়ন অপ্রস্তুত হাসল। ইউসুফ চমৎকারভাবে কথা ঘুরিয়ে বলল, তুমি আর কতক্ষণ ওকে ধরে রাখবে? যতক্ষণ ঘুমাবে। ইউসুফ একচোট হাসল। আলগোছে প্যান্টের পকেট থেকে ফোন বের করতে করতে বলল, ওর ঘুম জানো? ডেকে তুলো। এদের দুজনকে একটু পর বাড়ি ফিরতে হবে। তুমি আর চাচাই নিয়ে যাবে খুব সম্ভবত। ফোন বের করে সে দেয়ালে হেলান দিল। দৃষ্টি ফোনে ডুবে যেতেই সায়ন সচেতন চোখে তাকালো তার দিকে। পরনে একটা ফিনফিনে পাতলা কাপড়ের হাফহাতা ধবধবে টি শার্ট। পুরুষ হাতের ঘন লোমগুলো ঠান্ডায় শটান দাঁড়িয়ে আছে। ফর্সা সুঠাম মুখের নাক চোখ অস্বাভাবিক লাল হয়ে গেছে। সায়ন চোখ ঘুরিয়ে বিভার দিকে তাকাল। কৃষ্ণবর্ণা অবিকল ইভার মতো দেখতে মেয়েটা নিশ্চিন্তে চোখ বুজে রেখেছে। কোমরের প্রায় নিচ পর্যন্ত চলে যাওয়া বাদামি রঙের লেদারের জ্যাকেটটা যেন তাকে দুহাত মেলে বাঁচিয়ে নিচ্ছে পৌষের অসহনীয় আক্রমণ হতে। সায়ন চোখ ফেরাল। বিকট ঠান্ডায় ঠায় দাঁড়িয়ে নিজের একমাত্র গরম পোশাকটুকু দিয়ে দেয়া তার মোটেও বোন বোন আদর লাগল না। সরফরাজ এলো। ব্যস্ত কণ্ঠে জানাল, সায়ন আর নেওয়াজ সাহেব আপাতত বিভা ইভাকে নিয়ে বাসায় ফিরবে। তাদেরকে বাসায় নামিয়ে সায়ন চলে যাবে। তারও তো বিয়ে, ইভার একার নয় তো। সে থাকবে হাসপাতালে, তন্দ্রাকে আরও ৩-৪ দিন এখানেই ভর্তি থাকতে হবে। অন্য উপায় নেই। মেয়েটার শারীরিক অবস্থা ভালো না। প্রচুর ব্লাড গিয়েছে ডেলিভারির সময়ে। সন্ধ্যায় মাগরিবের আগেই সে এক মুহূর্ত বাসায় যাবে।
বিয়ে পোড়ানোর সময়টুকু থেকেই আবার চলে আসবে। তন্দ্রার মা বাবা আসছে, তারা এখানে থাকবে ওই সময়টায়। জাহানারা আর ইউসুফ দুপুরের দিকে বাসায় যাবে। তন্দ্রার মা বাবা অন্য গ্রামে থাকেন, তাদের আসতে খানিক সময় লাগবে। তার গোছালো পরিকল্পনায় কেউ কোনো কথা বলল না। হরহর করে কথাগুলো বলেই সামান্য দূরে যেয়ে ব্যগ্র হয়ে ফোন কানে চাপালো সরফরাজ। নড়েচড়ে উঠল সায়ন। শত অনিচ্ছা থাকা সত্ত্বেও ইভার তুলনরম বামগালটায় বারদুয়েক হালকা করে থাপ্পড় দিল। দাম্ভিক পুরুষালী কণ্ঠ খাদে নামিয়ে ডাকল, ইভা, এই ইভা, উঠো। ইভার প্রগাঢ় ঘুমে সামান্যতম চির ধরাতে পারল না সেই নিচু আহ্বান। খানিক মোচড়ামুচড়ি করে সে আরো লেপটিয়ে গেল, মিশে গেল। সায়ন হাফ ছাড়ল। হাত দিয়ে ইভার দুগাল চেপে মৃদু এদিক ওদিক দুলিয়ে বলল, এই মেয়ে উঠো। এতক্ষণে ইভার হুঁশ ফিরল যেন। ঘুমের রাজ্য থেকে ফেরত এসে সে সহসাই কিছু বুঝে উঠতে পারল না। ইউসুফ মাথার পাশে আলতো চাটি মেরে শুধাল, এই তোর না আজকে বিয়ে? ইভা আধখোলা ঢুলুঢুলু চোখটাই কুঁচকে নিল। ভারী বিরক্ত হয়ে চোখ কচলাতে হাত দিতে হঠাৎই কেমন চমকে উঠল। বিদ্যুৎ বেগে নিজের অবস্থানটা বুঝে ছিটকে সরে গেল। আশেপাশে বাবাসহ ভাইদেরকে দেখে আকস্মিক লজ্জায় তার সারা গা ঝাঝরা হয়ে গেল। গলা শুকিয়ে এলো। মোমের মতো গাল দুটোয় যেন নয়া বসন্তের আগুনলাল কৃষ্ণচূড়ার গুঁড়ো মেখে দিল কেউ। এত লাজ সামলাতে ইভা হিমশিম খেল। দ্রুত মাথায় ওড়না ঠিক করল। সায়ন বিড়বিড়িয়ে আওড়াল, ঘুমিয়েই তো ভালো ছিলে। ইভার কান অবধি পৌঁছল না কথাটা। সে তাড়াতাড়ি কপাল বেয়ে নেমে আসা অবাধ্য চুলের গুছি কানের পিছে গুজে কোনায় চেপে জোরসড় হয়ে বসল। ইউসুফ মাথায় হাত বুলিয়ে দিল তার। বলল, ঠিক আছে তো, শান্ত হ। কিছু হয়নি। সায়ন উঠে দাঁড়াল। শার্টের কুচকানো জাগা সোজা করার ভঙ্গি করে কলার ঠিক করল। দাম্ভিক গলাটা গমগম করে জিজ্ঞেস করল, এখনই বেরোবো আমরা? ৭১। মেঘের রাজ্য হতে একছটা সোনাবরণ রোদ এসে পড়েছে রাস্তার মাঝবরাবর। ভোর সকালে ঝাড়ুদার রাস্তা ঝাড়ু দিচ্ছে। দেদারসে ধুলো উড়ছে। রাস্তার ধারেই পার্ক করা ছিল গাড়িটা। ইউসুফ এক হাতে পেছনে জড়িয়ে বিভার মুখটা নিজের বুকতলায় লুকিয়ে তাকে গাড়ির পিছে নিয়ে বসাল। মেয়েটার ধুলোয় শ্বাসকষ্ট হয়। দরজা আটকে দেবার আগে বলল, বসো, চাচা আর ইভা আসুক। বাড়ি যে আগে একটু ঘুমিয়ে নিবে। সারারাত ঘুমাওনি। বিভা চেয়ে রইল, ওর দিল না। ইউসুফ দরজা আটকে সোজা হয়ে দাঁড়াল। সায়ন কাছে এসে ফিসফিস করে বলল, আপনার মতলব আমার সুবিধার লাগছে না ভাইয়া। ইউসুফ এক মুহূর্ত থমকাল। ঠোঁটের কোণে একটা বাঁকানো চওড়া হাসি দাগ কাটল। সেও ফিসফিস করেই বলল, আমার মতলব সুবিধার নয় সায়ন। নেওয়াজ সাহেব আর ইভা এলো। ইভার পিপাসা পেয়েছিল। নেওয়াজ সাহেব মেয়েকে পানি খাওয়াতে নিয়ে গিয়েছিলেন। গাড়ির কাছে এসে মেয়েকে ভেতরে বসতে বলে ইউসুফের সাথে কি কথায় যেন ব্যস্ত হলেন নেওয়াজ সাহেব। ইভাকে গাড়ির দরজা খুলে দিতে দিতে সায়ন কাঁধের কাছে ফিসফিসাল, মেহেদির রং তো বেশ গাঢ় ইভা, আমি বোধহয় তোমাকে একটু বেশিই ভালোবাসব। ইভা কেঁপে উঠল। লজ্জায় খা খা গলায় বলল, আহ, বাবা পাশে। সায়ন যেন শুনেও শুনল না লাজুকলতার বুলি। আরও নিবিড় হয়ে বলল, তো কি, বিকেলেই তো বউ হচ্ছ। পরিশিষ্ট। পৃথিবীতে তখন গ্রীষ্মের দুর্দান্ততা।
রাতের শহর কিছুটা নিস্তার পেলেও তমরিশ কেটে প্রভাতপ্রহর আরম্ভ হতেই দাপুটে উষাপতির অরুণরাঙা আলো বিস্ফোরিত হয়ে পাতাল পর্যন্ত নেমে আসে। ঝলসানো রোদ্দুরে শহরের ইটপাথর পর্যন্ত হাহাকার করে ওঠে। ঘর্মাক্ত জবজবে শরীরে দীর্ঘ ঘুমে ভাঙন ধরল সায়নের। ব্যালকনির গ্লাস সরানো, রোদে সয়লাব মেঝে, জানলার কাছে এক অপরূপা রৌদ্রস্নাতা দাঁড়িয়ে আছে। অন্যমনস্ক বাইরে চেয়ে হাতের কাঠের চিরুনিতে নিজের বিশাল কেশের বাহার গুছিয়ে নিচ্ছে। সায়ন শুকনো গলায়ই ঢোক গিলল। চোখ বুজে সদ্য ঘুম ভাঙা বসে যাওয়া কণ্ঠে প্রশ্ন ছুড়ল, এসি বন্ধ করেছ কেন? বছর কয়েক আগের এক গোধূলি বিকেলে হঠাৎ সাক্ষাৎ পাওয়া অষ্টাদশী ভীতু মেয়েটি নয় বরং ২২ বছর বয়সী নিজ অঙ্গনারূপী পরিপূর্ণ রমণীটি ঘাড় ফিরাল। কণ্ঠে কপট স্ত্রীশূল রাগের আভাস টেনে বলল, এসি বন্ধ করিনি, চেয়ে দেখেন। জানলা খুলেছি বলে সব বেরিয়ে যাচ্ছে। ঘড়িতে কটা বাজে দেখেছেন? উঠুন। বাহাদুরও আপনার থেকে আগে উঠে যায়। পুরুষটি হাসল, চোখ সরিয়ে হাই তুলল। নিজের অগোছালো চুলের ঝাঁকেও আঙুল চালাতে চালাতে মৃদুগলায় ফোন কাটল। বাহাদুর সারারাত ঘুমায়। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে চেঁচামেচি হল খুব, সকাল সকাল অসভ্যতামি করবেন না, উঠেন। জানি তো কেন উঠছেন না। সায়ন মুখের অসহ্যকর গা জ্বালানি হাসিটা বজায় রেখেই উঠে বসল। ইভা চুলে বিনুনি বেঁধে এগিয়ে এলো। চিরুনিটা বেডসাইড টেবিলের উপর নামিয়ে রাখল। সায়ন বিছানায় হেলান দিয়ে ফোনে ডুবেছে। উঠুন, ঘর গোছাবো। আমরা কখন রওনা দিচ্ছি? ফোন নামালো সায়ন। ইভাকে টেনে কাছে বসালো। সতেজ মুখটায় চেয়ে থাকল কিছুক্ষণ, মগ্ন হয়ে, বিবশতায় ছুঁয়ে। এরপর কিছুক্ষণ সময়টা কাটল খুব ব্যক্তিগতভাবে। শ্রান্ত সায়ন কপালে কপাল ঠেকিয়ে নিয়ে নিশ্চল গলায় বলল, এত ব্যস্ত কেন? ইভা মিষ্টি হাসল। দূরত্বের নিবিড়তা গাঢ় করে খুব প্রণয়ী কিছু বলার প্রস্তুতি নিয়ে ফিসফিসিয়ে শুধাল, কারণ আপনি গত মাসেও আমাকে বাড়ি নিয়ে যাননি। ব্যস্ত ছিলেন, এখন আমারও ব্যস্ততা। সায়ন হেসে ফেলে। ইভা চটপট উঠে দাঁড়াল। সায়নের এলোমেলো চুলগুলো আঙুল ডুবিয়ে আঁচড়ে দিয়ে বলল, হয়েছে, যান এবার। সায়ন নামতে নামতে বলল, বাহাদুর কোথায়? বাড়ি নেই। উহু, খেলতে যেতে দেইনি। ঘরেই আছে। সায়ন অলসগোছে তোয়ালে কাঁধে নিল। ঘর গুছিয়ে ইভা বেরিয়ে এলো। ছিমছাম সাজানো ফ্ল্যাটটা সে এক মুহূর্তের জন্যও অগোছালো হতে দেয় না। সায়ন কাজে গেলে সে আর বাহাদুর পুরো একা। গ্রীষ্মকাল চলছে। স্কুল, ভার্সিটি বন্ধ। তার আর বাহাদুরের বেকার সময় কাটে। সারাদিন এটা ওটা করে কাটে। সকাল বিকেল দুবেলা বাহাদুর সামনের মাঠটায় খেলতে যায়। তখন সে একেবারেই একলা। বছর দুয়েক আগে শহরে এসেছে। বিয়ের পর ২ বছর নিজের বাড়িতেই ছিল। ২০-এ পা পড়তেই অধৈর্য পুরুষকে আর মানানো গেল না। সে বগলদাবা করে ইভাকে নিজের কাছে নিয়ে এলো। ইভা কথা দিয়েছিল বাহাদুরকে, সে তাকে একা রেখে আসবে না। তথাপি বাহাদুরকেও সঙ্গে নিয়ে এলো। ইভা হাসল। তার নিজেরও কি মন টিকত? উহু। গভীর ঘুমের মধ্যে আচমকা মুখের উপর তীব্র রোদের ঝলকানিতে মুখ থেকে শুরু করে সকাল সকাল মেজাজটাও ঝলসে উঠল ইউসুফের। চোখমুখ বিশ্রীভাবে কুঁচকে চরম ধমকে বলল, এই মেয়ে, পর্দা দাও। বিভা পর্দা দিল না। ওরও দিল না।
উল্টো চূড়ান্ত অবাধ্যতার বহিঃপ্রকাশ হিসেবে পর্দাটা আরও পাশে চাপিয়ে দিয়ে নির্বিকার হয়ে নিজের ভেজা চুল মোছায় মনোযোগ দিল। ইউসুফ তেজি চোখে একবার তাকালো মেয়েটার দিকে। দাঁতে দাঁত চেপে বেজায় ক্ষিপ্ত হয়ে বলল, বিভা, ঘুমাচ্ছি আমি। পর্দা টানো। বিভা ফিরে তাকালো। দিব্যি তো খাকখাক করছেন। ঘুমাচ্ছেন আর কোথায়? বিরক্তিকর। আপনিও। মুখে মুখে তর্ক করবে না। মুখ ছাড়া তো তর্ক করা যায় না। হাতে হাতে তর্ক করি তবে? শিখিয়ে দিন। ইউসুফ বালিশে মাথা চেপে উল্টো হয়ে শুয়ে পড়ল। রাগ লাগছে তার। বিভার মাথাটা চিবিয়ে খেতে পারলে ভালো লাগত। স্বস্তি মিলত। পিঠ ভর্তি উত্তপ্ততর রোদ লাগছে। চোখ বুঝল ইউসুফ। পাগলের সাথে কথা বলে লাভ নেই। মেয়েটা এজন্মে তার কথা শুনল না, আফসোস। আজন্ম আফসোসের মাঝেই পিঠের উপর ঠান্ডা পানির ফোঁটার টুপটুপ অস্তিত্ব টের পেল ইউসুফ। মুখের বালিশ সরিয়ে ঘাড় ঘুরিয়ে বিভাকে ঝুঁকে থাকতে দেখে হতভম্ব হয়ে বলল, ভিজাচ্ছ কেন? কই ভিজাচ্ছি? বিভার ঠোঁটে আকর্ণ হাসি, অদ্ভুত মিষ্টতা। মুখোমুখি থাকায় ইউসুফের মুখের উপর পানির ফোঁটা পড়ল। ইউসুফ দ্বিরুক্তি করল না। বিভা এমন মনোযোগী হয়ে তাকালো যেন ইউসুফের নাক চোখ পরিমাপ করে খাতায় লিখে আজই কোথাও জমা দিতে হবে। ইউসুফ দীর্ঘশ্বাস ফেলল। গালে হাত রেখে নিচু কণ্ঠে বলল, আমাকে সারাক্ষণ বিরক্ত না করলে হয় না? কই বিরক্ত করি? বিভার ঠোঁটে তখনও হাসি, বিশাল হাসি। ইউসুফ তন্ময় হয়ে ভাবে, এই মেয়েটাকে সে কত কাঁদিয়েছে, কত অবহেলা করেছে, কত কত কষ্ট দিয়েছে। চঞ্চল স্বভাবকে দুমড়ে মুচড়ে প্রাণহীন বানিয়ে ফেলেছিল। মেয়েটার কথা বন্ধ হয়ে গিয়েছিল, খাওয়ার অনিয়ম হয়ে গিয়েছিল। কিচ্ছু বাদ রাখেনি। তবু মেয়েটা কেমন যেন, সে সাথে থাকলেই যেন তার আর কিচ্ছুটি চাই না। দিন শেষে তার বুকে মাথা রাখতে পারলেই যেন সমস্ত শান্তি কাজল কালো সর্বনাশা চোখ দুটিতে। ইউসুফ কানের কাছে ফিসফিসিয়ে বলল, তুমি হাসলে আমার বিষণ্ণ সকালেও উচ্ছলতা আসে। তুমি হাসলে আমার কঠিন হৃদয়েও বিদ্যুৎ খেলে। তুমি হাসলে আমার বেরঙে বিকেলেও রঙিন তুলির আঁচড় লাগে। তুমি হাসলে আমার পৃথিবী হাসে প্রাণবন্তা। ছটফটে বিভা খিলখিলিয়ে হেসে উঠল। ভারী অবাক হয়ে জিজ্ঞেস করল, প্রাণবন্তা? আপনি বানালেন নাকি নামটা? ইউসুফ চুপি চুপি এড়িয়ে গেল প্রশ্নটা। মেয়েটাকে যে সে মনে মনে কত নামে ডাকে জানলে পাগলটা খুশিতেই মরে যেত। ইউসুফ ধীর গলায় বলল, তোমার আমার উপর রাগ লাগে না বিভা? আমি না তোমাকে কত কষ্ট দিলাম, কত কাঁদালাম? বিভা দ্বিগুণ হেসে বলল, আমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে যে, আমার প্রাণখোলা হাসির কারণও একমাত্র সে। ইভা শহরে গেছে তখন খুব সম্ভবত মাসদুয়েক পেরিয়েছে। সরফরাজ হঠাৎ একদিন জানালো সে বিভার জন্য ইউসুফকে পছন্দ করেছে। ছোট বোনের বিয়ে হয়ে গেছে, এখন সে বিভার বিয়েও সেরে ফেলতে চায়। বাপচাচারা আপত্তি করল মাসখানেকের মতো। বাড়িতে অশান্তি, কলহ, ঝগড়াঝাঁটি, মনমালিন্য চলল। সবটা গেল সরফরাজের উপর দিয়ে। সে কি বোনকে জোর করে বিয়ে দিবে নাকি? অত পর বিভা জানালো সে তার ভাইজানের উপর কিছু বলবে না। সরফরাজের অনড় একরোখা সিদ্ধান্তের কাছে হেরে গিয়ে শেষমেশ ওজর উঠিয়ে নিল তারা। এক সুন্দর শুক্রবারে হুট করেই তাদের বিয়ে পড়িয়ে দেয়া হল। বাড়ির মানুষ আজও জানে না ভেতরের কথা। দুটো অন্তরের অন্তঃস্থলের অনুভূতি।
সবাই জানে ভাই পছন্দ করে বোনকে বিয়ে দিয়েছে, আর কিছুই নয়। ইউসুফ বিভার প্রাণোচ্ছল চোখ দুটোতে চাইল। ছোট্ট শরীরটা হাতের বাঁধনে বিশাল বুকের সাথে শক্ত করে আটকে নিল। হালকা গলায় বলল, আমার জীবনে দুটো আশ্চর্যের ঘটনা আছে। এক, আমার মতো গম্ভীর পুরুষকে একটা চঞ্চল মেয়ে অসম্ভব ভালোবেসেছে। 2, সেই চঞ্চল মেয়েটাকে আমি পেয়ে গেছি। বিভা চোখে চোখ ধরে রাখতে পারল না, নামিয়ে নিল। খানিক বাদে ইউসুফের কানের পাশে ভীষণ ফিসফিসিয়ে বলল, আপনার জীবনের তৃতীয় আশ্চর্যজনক ঘটনাটাও বোধহয় আসতে চলেছে পাষাণ পুরুষ। সাবধানে ধরুন আমাকে। ইউসুফ সেকেন্ড দুয়েক কোনো রা করল না, করতে পারল না। কথার অর্থ বোধগম্য হল। আশ্চর্যতা ভর করল পুরুষ চোখে। হতবিহব্বল হয়ে তারা চেয়ে রইল শ্যামলকৃষ্ণ লালিমাক্ত নারী মুখে। তন্দ্রা বেরোল শাড়ির কুচি ঠিক করতে করতে। শাড়িটা একদম নতুন, ভাঁজ খুলে মাত্র পড়েছে। কুচির দিকটা সমান হচ্ছে না, ফুলে ফুলে আছে। সরফরাজ হাঁটু গেড়ে মেঝেতে বসা, ঘাড় কাত করে কাঁধের সাথে ফোন চেপে কথা বলতে বলতে দুহাতে মেয়ের ফ্রকের ফিতা বেঁধে দিচ্ছিল। তন্দ্রা বেরোতে সে চোখ তুলল, একটু দেখে কষ্টকরে চোখ নামাল। তার মেয়েটা চোখ বড় বড় করে তাকে দেখছে। ফ্রকের ফিতে বাঁধা হতেই সে দুহাত বাড়িয়ে গলা জড়িয়ে ধরল বাবার। ইঙ্গিত কোলে তোলার। সরফরাজ এক হাতে মেয়েকে আগলে নিয়ে উঠে দাঁড়াল। কথা শেষে কানের থেকে ফোন নামিয়ে মেয়েকে মৃদুগলায় জিজ্ঞেস করল, মাকে সুন্দর লাগছে না মা? মেয়ে অভ্যস্ত। বাবাকে চুমু খেয়ে বলল, খুব সুনদল লাগতে বাবা। মাকে সবতময় সুনদল লাগে। তন্দ্রা ফিরে তাকাল। বাপ মেয়েকে তীক্ষ্ণ নজরে পরখ করে নিয়ে সরফরাজকে উদ্দেশ্য করে শাসিয়ে বলল, আপনি কি বলেন ওর সামনে এসব? কি বলি? চুপ, বিরক্ত করবেন না। আমার কুচি মিলছে না। সরফরাজ মেয়েকে নিয়ে বিছানায় বসে পড়ল। ছোট্ট মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ওর জানা উচিত পৃথিবীর সবচাইতে সুন্দর নারীটিই ওর মা, তাই না মামনি? মেয়েটা শক্ত করে জড়িয়ে ধরল বাবাকে। মায়ের দিকে তাকিয়ে একেবারে স্বচ্ছভাবে বলার চেষ্টা করল, তুমি বাবাকে বকবে না মা। তন্দ্রা কুচি ছেড়ে ঝাঁঝিয়ে উঠল। বাপের সাথে বেশি ঘনিষ্ঠতা দেখাবি না ফাজিল মেয়ে, তোর জন্মের সময় তোর বাপ কাছে ছিল না। সরফরাজ দীর্ঘশ্বাস ফেলল। মেয়েকে চুমু খেয়ে ক্লান্ত গলায় বলল, তুমি আর কতদিন আমাকে এটা নিয়ে কথা শোনাবে তনু? 4 বছর হয়ে গেল। তন্দ্রার চোখে জল এসে পড়েছে, দুঃখের জল। এই বিষয়টা উঠলেই সে কেঁদে ফেলে। তবু বলে। তন্দ্রা এক হাতে জল মুছে ওর দিল, যতদিন ইচ্ছে ততদিন শোনাব। দোষ করেছেন, এখন কথাও শুনতে চান না। আপনি আপনি খুব। তন্দ্রা বলতে পারল না। হাতের তালুতে চোখ ডলে আবার জল মুছল। আচ্ছা শুনিও তনু, তোমার যত ইচ্ছা তত কথা শুনিও। কেঁদো না শুধু। হুশ। মেয়ে কি ভাববে? বাবা শুধু মাকে কাঁদায়? মেয়েটা মুখ গোল করে অনুকরণ করল সরফরাজকে। বাবা মাকে কাঁদায়। তন্দ্রা হেসে ফেলল। কান্নায় লাল হয়ে আশা মুখটায় বিস্তৃত হাসিটা অদ্ভুত মোহনীয় ঠেকল। সরফরাজ মেয়েকে বিছানার মাঝখানে বসিয়ে দিয়ে কাছে এলো। হাঁটু ভেঙে মেঝেতে বসে পড়ে বলল, দেখি কি মিলাতে পারছ না? উপরটা ধরো, আমি করে দিচ্ছি। তন্দ্রা দুকদম পিছিয়ে বলল, উহ।
লাগবে না, আমি পারব। সরফরাজ চোখ তুলে তাকালো। তার নীরব শাসনে পিটপিট করে যতটুকু পিছিয়েছিল গুনে গুনে ঠিক ততটুকুই এগিয়ে এলো তন্দ্রা। বিছানায় বসে তাদের চরম দুষ্টু মেয়েটা তখন খিলখিল করে হাসছে। তখন সন্ধ্যার নিস্তব্ধতা, ঝিমধরা অন্ধকার বাহ্য জগতে। গ্রামজুড়ে লোডশেডিং হয়েছে, কোথাও কোনো বাতি জ্বলছে না, এক হাত দূরের জিনিস দেখা মুশকিল। সরফরাজ বাজার থেকে বোনের পছন্দের জিলাপি নিয়ে এলো। বিভা সবে মোম জ্বালাচ্ছে হলরুমে, তার চোখে মুখে আগুনবাতির মনোরম খেলা। সরফরাজকে আসতে দেখে একাধারে চেয়ে থাকা দৃষ্টিটা সরিয়ে নিল ইউসুফ। বাহাদুর সোফার হ্যান্ডেলে উঠে বসেছে। সরফরাজ মেয়েকে কোল থেকে নামাতে নামাতে বলল, ইভা সায়ন কোথায়? তন্দ্রা পাশেই ছিল। ওর দিল, ওরা ঘরে। আজকে নাকি অনেক জ্যাম ছিল, অন্য রাস্তা দিয়ে বড্ড ঘুরে এসেছে। ইভাটা তো এসেই ঘুমে ঢলেছে। সায়ন বেচারার হাত লাল হয়ে ব্যথা ধরে গেছে গাড়ি চালাতে চালাতে। আমার থেকে মলম নিয়ে গেল। বিভা দেখতো যে উঠেছে নাকি। বিভা মাথা নাড়িয়ে চুপচাপ উপরে উঠে গেল। খানিক বাদেই উপর থেকে সজোরে হাঁক ছাড়ল, ওরা তো নেই ঘরে। দরজা খোলা। সরফরাজ ভ্রু কুচকাল, চিন্তিত হয়ে বলল, ঘরে নেই? এই অন্ধকারে কই গেছে? তন্দ্রা থামিয়ে দিল তাকে। আহা, বাইরে গেছে হয়তো। ওরা কি বাচ্চা নাকি? সায়ন তো আছেই সাথে। ইউসুফ সন্তপর্ণে বাহাদুরের কাছে যেয়ে ঘেঁষল। সকলের অগোচরে মৃদুস্বরে প্রশ্ন করল, গেছে কোথায় রে দুটো? গরম জিলাপিতে কামড় বসিয়ে বাহাদুর পা দোলাতে দোলাতে ওর দিল। তারা দুজনে মেঘদিঘির পারে যেয়ে বসে আছে। মেঘদিঘির পার তখন শান্ত, নীরব, অন্ধকারময়। ভীষণ অনুভূতিতে জর্জরিত মানুষ দুটোর মাঝে মাত্র এক নিঃশ্বাস পরিমাণ দূরত্ব। সমাপ্ত।